সবাইকে, আশা করি সবাই ভালো আছো। চলে এসেছি কর্ণা থেকে আজকে আরেকটি লাইভ ক্লাসে। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বিজ্ঞান বিষয়ক একটি ক্লাস করব, সাধারণ বিজ্ঞান। সাধারণ বিজ্ঞান দ্যাট মিনস বায়োলজিও কিন্তু এর মধ্যে ইনক্লুডেড আছে। তো ক্লাসটি সবার জন্য উন্মুক্ত। যারা নার্সিং ভর্তি পরীক্ষা দিবে, বিএসসি হোক অথবা ডিপ্লোমা অথবা মিডওয়াইফারি, সবার জন্য। সবাই একটু দ্রুত জয়েন হয়ে নিব। আর যারা জয়েন হয়েছি বা হচ্ছি, তা আমাকে একটু কাইন্ডলি জানাবে যে সবকিছু ঠিক আছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, স্লাইড ক্লিয়ার কিনা। ভর্তি পরীক্ষার আর বেশি দিন কিন্তু নেই, তো একদম শেষ মুহূর্তের প্রস্তুতিটা আমাদের, যে আমরা সাধারণ বিজ্ঞানের উপর বা বিজ্ঞান বিষয়কের উপর কেমন প্রস্তুতি আমরা নিয়েছি, আমরা নিজেদেরকে একটু জাজ করব। সেই সাথে আমাদের কেমন প্রশ্ন আসতে পারে ভর্তি পরীক্ষায়, সেটা আমাদের কিন্তু দেখা হয়ে যাবে। তোমরা সবাই জানো যে নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন কিন্তু এত বেশি কঠিন হয় না। তো একদম বেসিক থেকে কিন্তু আমাদের প্রশ্নটা হয়। তো সাধারণ বিজ্ঞানের যদি তোমরা প্রিপারেশন রাখো, সবার জন্য এটা হেল্পফুল হবে, বিশেষ করে যারা বিএসসি তে ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য। ওকে, তোমাদের যারা জয়েন হয়েছো বাচ্চারা, আমাকে একটু জানিয়ে দেবে সব ঠিক আছে কিনা, আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা। ফারিয়া মারজাহান, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? এই তো আপু ভালো আছি, তুমি কেমন আছো? ওকে, সাদিয়া আফরিন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। বাচ্চা কাচ্চা, এবার আমাকে একটু তাড়াতাড়ি করে জানাও সব ঠিক আছে কিনা। অনেকদিন পরে তোমাদের সাথে দেখা, দীর্ঘদিন অফিস ছিলাম। কেমন আছো? এই তো ভালো আছি, তোমরা কেমন আছো সেটা বলো। আর আমাকে একটু জানাও সব ঠিক আছে কিনা, আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা। ওকে, ফারিয়া মারজাহান, জি আপু, অল ক্লিয়ার। ঠিক আছে, তো আমরা ক্লাসে চলে যাব। আজকে আমরা বেসিক্যালি করব তোমার, আমরা ওকে, আমরা বললাম যে আমরা সাধারণ বিজ্ঞান মানে বিজ্ঞান বিষয়, দ্যাট মিন্স এখানে তুমি বায়োলজিও পাবা এবং সাধারণ বিজ্ঞান। আর সাধারণ বিজ্ঞানের মধ্যে তুমি কেমিস্ট্রির কিছু কোশ্চেন পাবা, তারপর তোমার ফিজিক্সের কিছু কোশ্চেন পাবা, তবে ভয় নেই, ম্যাথের কোনো কোশ্চেন তোমরা পাবা না। ঠিক আছে, ওকে। দেখো, আমাদের ভর্তি পরীক্ষার আলোকে এখন একদম শেষ মুহূর্ত, তো আমাদের প্রিপারেশন কেমন আমরা নিজেদেরকে একটু জাজ করি, এবং কোন ধরনের প্রশ্ন আসতে পারে, সাধারণ বিজ্ঞান বলো অথবা জীববিজ্ঞান বলো, কোন ধরনের প্রশ্ন আসতে পারে, এই জিনিসটা আমরা একটু ফোকাস করব। দেখো, আমাদের ফার্স্ট কোয়েশ্চেন ইজ হিয়ার, সূর্যের শক্তির প্রধান উৎস কি? আচ্ছা, কারা কারা জানো? যারা যারা জানো তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দেবে। এবং আকাশ স্যার, সুন্দরভাবে বোঝা যাচ্ছে, ক্রিস্টাল ক্লিয়ার। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, তো যারা জয়েন হয়েছো সবার আগে কমেন্ট করবে, ঠিক আছে? মানে চেষ্টা করবে সবার আগে করার, এবং কারোটা কেউ দেখবে না যে ও এটা বলছে তো আমি এটা বললি। ঠিক আছে, তুমি এখানে নিজেকে জাজ করতে বসছো, অন্যকে না। তো দেখো কোনটা পারো। সূর্যের শক্তির প্রধান উৎস কি? আমাদের অপশন ছিল চারটা, নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয়ার ফিউশন, আরটা রাসায়নিক বিক্রিয়া, একটা সৌর প্যানেল। দেখো, তোমাদের এখানে তিনটা প্রশ্নের মধ্যে তিনটা অপশনের মধ্যে পাঁচটা লাগবে। তোমরা দেখি কে কি বলেছো। সাদিয়া আফরিন বলেছো, আরজিনা রাইট, আফসানা মেবি, আমিনা খাতুন, ইশিতা, লাবণী খাতুন, ফারিয়া মারজাহান, কাউসার আলী। ওকে, নিউক্লিয়ার ফিউশন। দেখো, তোমরা বলেছো নিউক্লিয়ার ফিউশন, ঠিক আছে, তোমরা যেহেতু বলেছো তার মানে এটা নিউক্লিয়ার ফিউশন। একটু খেয়াল করো, আমরা তিনটা অপশনের মধ্যে প্যাচ লাগাই। প্রথমত এই দুইটা নিউক্লিয়ার ফিউশন নাকি ফিউশন, দ্বিতীয়ত সৌর প্যানেল। দেখো, সৌর প্যানেল দেখে তোমার মনে হতে পারে যে এটা মনে হয় সূর্যের শক্তি প্রধান উৎস, কিন্তু আসলে না। সৌর প্যানেল দ্যাট মিন্স তোমার সূর্যের থেকে আলো পেয়ে যে তোমার মানে শক্তিটা পায়, সেটা সৌর প্যানেল। তার মানে এটা সূর্যের উৎস অবশ্যই বা শক্তির উৎস অবশ্যই হতে পারে না। তো ফার্স্টে এটা বাদ। আমাদের পরে থেকে নিউক্লিয়ার ফিশন একটা, নিউক্লিয়ার ফিউশন একটা। ঠিক আছে, তো আমরা সেখানে মনে রাখবা যে সূর্যের শক্তি, সূর্য অনেক বড়, এর শক্তি অনেক বিশাল, অনেক বেশি। তো এখানে বড় যেটা নিউক্লিয়ার ফিউশন, এটা দেখতে একটু বড়, ফিউশন লিখতে বড়। দেখছো চারটা লাগছে,
দুইটা না, এটা লিখতে তোমার 3টা লাগছে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে নিউক্লিয়ার ফিউশন। আমরা হচ্ছে এভাবে মনে রাখতে পারি। ওকে, আচ্ছা আরো অনেকেই হচ্ছে দিয়েছিল উত্তর। আর যারা হচ্ছে ইতোমধ্যেই লাইভ ক্লাসটিতে জয়েন করেছো তারা হচ্ছে সবাই নিজেদের টাইমলাইনে একটু ক্লাসটি হচ্ছে শেয়ার করে দিবে, যাতে করে তুমি পরবর্তীতে আবার প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে সেটা দেখতে পারো, অথবা তোমার যারা বন্ধু আছে বা তোমার যারা হচ্ছে ভর্তি পরীক্ষা দিবে, নার্সিং ভর্তি পরীক্ষা দিবে, তারা যাতে গুরুত্বপূর্ণ ক্লাসটি করতে পারে তাদের হচ্ছে সুযোগ করে দিবে। ঠিক আছে, ওকে, তো আমরা হচ্ছে নেক্সট চলে যাই। যদি কেউ না বুঝতে পারো আমাকে কিন্তু জিজ্ঞেস করবে। Okay? এটা বলো পানির রাসায়নিক সংকেত কি? খুবই দিবস। ওকে, পানির রাসায়নিক সংকেত কি? এর থেকে সহজ প্রশ্ন আসলে হয় না। এখানে আরেকটা অপশন দেওয়া উচিত ছিল, আমি যদি ওদেরকে বলে দিতাম। তোমার হচ্ছে পানির রাসায়নিক নাম কি? পানির রাসায়নিক নাম কি? আরচিনা, আফসানা, সাদিয়া আফরিন, রিম রিম আর নো, ইটস রিম। ফারিয়া মারজাহান ওকে বলেছো খ, H2O, H2O, আরজিনা, আফসানা। ওকে ওকে ওকে, ঠিক আছে, তোমরা সবাই জানো। সরি সরি সরি, তোমরা সবাই জানো, এটা নিয়ে হচ্ছে পেঁচানোর কিছুই নাই। একদম ছোট্টবেলার একটা কোয়েশ্চেন যে পানির রাসায়নিক সংকেত হচ্ছে H2O। তবে হ্যাঁ, তোমাকে দেখতে হবে যে ওকে, তোমাকে দেখতে হবে যে এখানে পানির আশেপাশে আর কিছু আছে কিনা। ওকে, যদি তোমার এখানে দেওয়া থাকতো বাবারা ভারী পানির সংকেত কি, ভারী পানির রাসায়নিক সংকেত কি, তখন কিন্তু আবার এটা চেঞ্জ হয়ে যেত। ঠিক আছে, তো এটা আমরা রাখবা। ভারী পানির রাসায়নিক সংকেত হচ্ছে D2O। ঠিক আছে, এটা ভারী পানি। আর যদি নর্মাল পানি বলে তাহলে পানি হচ্ছে তোমার হাইড্রোজেন আর হচ্ছে অক্সিজেন, দুইটার সমন্বয় গঠিত। ওকে, আমরা নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখবা আজকে হচ্ছে আমি তোমাদেরকে যতগুলো প্রশ্ন দিচ্ছি, আশা করি এখান থেকে তোমরা একটা প্রশ্ন কমন পেলেও পাবা ভর্তি পরীক্ষায়। ঠিক আছে, সাধারণ বিজ্ঞান হোক অথবা তোমার হচ্ছে জীববিজ্ঞান, কারণ এখানে দুটো মিক্স করা। আসলে জীববিজ্ঞানের পার্ট থেকে বেশি, আর তোমার হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি এগুলা থেকে মানে এত বেশি না, কারণ সাধারণ বিজ্ঞানে আমরা জীববিজ্ঞানটাকেই বেশি হচ্ছে ইনক্লুড করি। ওকে, তো হচ্ছে দেখবা কে কয়টা পারতেছো। ঠিক আছে, ওকে, এটা বলো বৈদ্যুতিক ভালভের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি? খুবই সহজ একটা প্রশ্ন। যদি কেউ না বুঝতে পারো তাহলে আমাকে বলবা যে আপু হচ্ছে এটা কেন এই উত্তর হলো, ওইটা কেন হলো না, আমি হচ্ছে ইন ডিটেলস তোমাদেরকে বলে দিব। আজকে তোমাদের ক্লাসটা নেওয়ার মেইন কারণ হচ্ছে বা উদ্দেশ্য হচ্ছে এই প্রশ্নগুলো সম্পর্কে তোমাদেরকে একটু পরিচিত করা, যে এমন প্রশ্ন আসতে পারে, এমনকি এখান থেকে হুবহু কমনও চলে আসতে পারে। আমি না খাতো নিশ্চিত আমার এখানে প্রশ্ন এত লেট করে আসে কেন। আচ্ছা, হয়তোবা তোমার ফোনটা স্লো, না হলে তোমার নেট স্লো। তুমি এক কাজ করো, তুমি লাইফটা থেকে বের হয়ে আবার জয়েন করো, তাহলে হয়তোবা ঠিক হবে। ফারিয়া মারজাহান বলেছো সাদিয়া আফরিন, লাবণী খাতুন, রিম, নাকি এটা রিমা হবে, আই এম নট শিওর। ফারিয়া মারজাহান, ওকে, আমিনা খাতুন, নিশিতা, সাদিয়া আফরোজ, নিশি, অশেট। তারপর আর বলেছো তুলি চৌধুরী। ওকে, দেখো তোমরা বলেছো টাংস্টেন। খুবই সহজ একটা প্রশ্ন এবং উত্তরটাও খুবই সহজ। দেখছো, ভর্তি পরীক্ষায় বাবারা এরকম প্রশ্নই আসবে, প্যানিক হওয়ার কোনো কারণ নেই। প্রশ্ন হাতে পেয়ে বলবো আরে এত কঠিন করে কেন পড়েছে, আসলে প্রশ্ন তো বেসিক থেকেই আসছে। তো আমাদের বৈদ্যুতিক ভালভের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি? এটা হবে অবশ্যই 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 টাংস্টেন। টাংস্টেনের তার দিয়ে আসলে তৈরি। রিম হবে আপু। আচ্ছা ঠিক আছে, রিম। ওকে, তুমি ফার্স্টে ঠিক বলেছিলাম কিন্তু। ওকে, আই থিঙ্ক এটা নিয়েও কারো কোনো অবজেকশন নাই। দেখো আমাদের হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষার একদম শেষ মুহূর্তের হচ্ছে প্রস্তুতি, একদম শেষ মুহূর্তের। কত টাকায়? মাত্র 99 টাকায়। ঠিক আছে, 100 টাকাও না, মাত্র 99 টাকায়। তো এখানে থাকবে তোমার 16টি রিভিশন ক্লাস। ঠিক আছে, তুমি 16টা রিভিশন ক্লাস পাবে এবং সাথে থাকবে অবশ্যই পরীক্ষা। আর আমি বলবো এডমিশনে বসার আগে তুমি যত বেশি পরীক্ষা দিবে তোমার জন্য তত বেশি হেল্পফুল হবে। তোমার কোয়েশ্চেনের ভীতিটা কাটবে। তোমার হচ্ছে কোয়েশ্চেন পাওয়ার পরে যে আমি আসলে এটা পারি না, আমার প্যাচ লেগে যাচ্ছে, এই প্যাচ লাগার ব্যাপারটা আসলে কেটে যাবে যদি তুমি বেশি করে পরীক্ষা দাও। আর হচ্ছে দেখো ক্লাস শেষে পিডিএফও হচ্ছে তোমাদের দিয়ে দিয়ে দিবে, যাতে করে কোন একটা নির্দিষ্ট জায়গাতে তোমাদের প্রবলেম থাকতে পারে। ঠিক আছে, আমি বলবো না ভর্তি পরীক্ষার আগে তোমাদের সব জায়গাতে প্রবলেম। ঠিক আছে, কোন একটা জায়গাতে বা কোনো একটা পার্টে প্রবলেম থাকতে পারে, যাতে ওই পার্টের প্রবলেমটা তোমরা হচ্ছে সলভ করে ফেলতে পারো। ওকে,
তো সেজন্য হচ্ছে পিডিএফও তোমরা হচ্ছে পেয়ে যাবা, রিভিশন ক্লাসও পেয়ে যাবা, সাথে হচ্ছে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে। এবার আমি আমি আই ডোন্ট নো এটা কোন ভাষায় লেখা, আমি পড়তে পারছি না। আমি বাদ নাকি আমি ব্যাড, আমি আসলে বুঝতে পারিনি ভাইয়া তুমি কি বলতে চাচ্ছ। আমিনা খাতুন ঈশিতা আমাদের কাছে 100 টাকা নিয়েছে, বাকি 1 টাকা ফেরত চাই। ঠিক আছে, আন্দোলন করো, ঠিক আছে, কর্নিয়ার মানে আমাদের এমডির বিরুদ্ধে হচ্ছে আন্দোলন করে, আমাদের 1 টাকা ফেরত দেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন ইজ হিয়ার, মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত? প্রশ্নটা খুব ইজি, কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কারণ দেখো, তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের এমন কিছু প্রশ্ন আসবে যেটা আসলে তুমি ডিরেক্ট বইয়ে পাবা না, মানে হুবহু বইয়ে পাবা না, কোনো বইয়ে পাবা না। তোমাদের মেইন বই বলো বা যে বই তোমরা পড়ছো এই বইয়ে পাবা না, কারণ তুমি যেহেতু নার্সিং আসতে যাচ্ছ, তুমি হেলথ রিলেটেড একটা সেক্টরে আসতে যাচ্ছ, ঠিক আছে। তো ওইখানে বেসিক কিছু জিনিস থাকে, কমন কিছু জিনিস থাকে, কিছু ব্যাপার থাকে, এই জায়গা থেকে তোমার প্রশ্ন আসবে। তো এই জন্যই হচ্ছে বেসিক জিনিসগুলো আমরা দেওয়ার চেষ্টা করি। তোমার মনে হতে পারে যে এটা একটা নর্মাল কোয়েশ্চেন, মানবদের স্বাভাবিক তাপমাত্রা কত, এটা তুমি জানি, কিন্তু জানা জিনিসটা তুমি ভুল করে ফেলবা, ঠিক আছে। কারণ এটা কিন্তু ভাইটাল সাইনের মধ্যে পড়ে আমাদের। তুমি যখন নার্সিং এ আসবা, তোমাকে ভাইটাল সাইন দেখতে হবে, তোমার বিপি দেখতে হবে, তোমার টেম্পারেচার দেখতে হবে, তোমার পালস দেখতে হবে, হার্ট রেট দেখতে হবে, তোমার হচ্ছে হার্ট সাউন্ড এটা চেক করতে হবে। তো এগুলো কিন্তু তোমার হচ্ছে ভাইটাল সাইনের মধ্যে চলে যায় কিছু কিছু ব্যাপার। তো ওই জায়গা থেকে তোমার প্রশ্ন কিন্তু চলে আসে যদিও বইয়ে না থাকে। সুমন রয় আপু, আপনি কি নার্সিং টিচার? আসলে টিচার কিনা আমি জানি না, আমি দীর্ঘদিন ধরে তোমার এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছি, আর আমি হচ্ছে তোমার গ্রাজুয়েশন রিসেন্ট শেষ করেছি, তোমার বিএসসি করেছি আর কি, বিএসসি নার্সিং শেষ করেছি। ফারিয়া মারজাহান বলেছো, সাদিয়া আফরিন, ওকে, ইউ আর মেহেদি ভাই, আই এম নট শিওর ভাই, আমি সরি, আমি তোমার নামটা ঠিক পড়তে পারছি না। নুসরাত মিম, এমডি মাহাদি হাসান মিঠুন, সরি, নূর মোহাম্মদ, রূপামণি, আপনার আপনারকে বলবো, আপনাকে দেখতো আমি শেষ। ভাই আপনি কি চাটগাইয়া বা এমডি মেহেদি হাসান, ভাই কি চাটগাইয়া আমি জানি না। সানজিদা আক্তার আশা, 4 ডি বলেছ। সুমন রায় বলেছ, সরি বি বলেছ। 37 তুলি চৌধুরী, মেহজাবিন তাবাসসুম মাহি, আসসালামু আলাইকুম আপু, নিয়ে কতদিন পর তোমাকে দেখতেছি গো। হ্যাঁ রে বাচ্চা, অনেকদিন পরে আসলে আসছি তোদের মাঝে। ফেরদৌস আকন্দ, রাজিয়া সুলতানা রাইকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাচ্চা। আচ্ছা ওকে, তোমরা যারা হচ্ছে 37 ডিগ্রি বলেছো সবাই সঠিক উত্তর দিয়েছো। তোমার দেখতে হবে কিন্তু এখানে তোমার এককটা হচ্ছে কিসে দেওয়া আছে, ফারেনহাইটে হলে কিন্তু সেটা আবার 9 এর ঘরে চলে যাবে, ঠিক আছে, তখন কিন্তু তোমার আবার 3 এর ঘরে থাকবে না। তো সেলসিয়াস হলে তোমার হচ্ছে 37 ডিগ্রি, আর ফারেনহাইট হলে আবার কিন্তু 37 হবে না। ওকে, খুবই কি বলে সহজ এবং কমন একটা কোয়েশ্চেন। আমরা নেক্সটে চলে যাই। এটা বলো, অক্সিজেন কোন গ্যাসের সাথে সবচেয়ে বেশি বিক্রিয়া করে? নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড। এটা আসলে এ না, এটা কার্বন ডাইঅক্সাইড হবে, কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে হিলিয়াম, ঠিক আছে, এটা হচ্ছে হিলিয়াম, আমাদের টাইপিং একটু মিস্টেক হয়েছে। ওকে, এটা বলো, অক্সিজেন কোন গ্যাসের সাথে সবচেয়ে বেশি বিক্রিয়া করে? এটা একটু আনকমন, সহজ হলেও একটু আনকমন, একটু উত্তর দেওয়ার চেষ্টা করো তো বাচ্চারা। একজনের উত্তর অলরেডি আমি পেয়েছি, মেহজাবিন তাবাসসুম মাহি, রিম বলেছো, আবার উত্তরটা মেবি ডিলিটও করে দিয়েছো। নাইম বাবু, ফারিয়া মারজাহান, লাবণী খাতুন বলেছো, রাজিয়া সুলতানা রাইকা, ফারিয়া মারজাহান, আমিনা খাতুন, নিশিতা। দেখো, অক্সিজেন সব থেকে বেশি কোন গ্যাসের সাথে বিক্রিয়া করে? ওকে, একটা ভিন্ন উত্তর পেয়েছি, এক ভাইয়া উত্তর করেছো, এ বলেছো, নাইট্রোজেন বলেছো। ওকে, সাদিয়া আফরিন বলেছো, রূপামণি বলেছো, নিম বলেছো, তুলি চৌধুরী। আছে সবার উত্তর মোটামুটি হাইড্রোজেন। হিরো জয়, নুসরাত মিমও বলেছো হাইড্রোজেন। ওকে, ওয়েল, দেখো তোমরা যারা হচ্ছে হাইড্রোজেন বলেছো অবশ্যই উত্তর সঠিক। যে নাইট্রোজেন বলছো, বাবা নাইট্রোজেন হওয়ার কোনো পসিবিলিটি নাই, ঠিক আছে, অক্সিজেন নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করেই না, মানে অত বেশি হচ্ছে তোমার বিক্রিয়া করে না। এখানে বলেছে অক্সিজেন কোন গ্যাসের সাথে হচ্ছে সবচেয়ে বেশি বিক্রিয়া করে, সেটা হচ্ছে তোমার হাইড্রোজেন। তোমাদের মনে হতে পারে কার্বন ডাইঅক্সাইড,
এটা যদি তোমরা বলতে তাহলে আমি হচ্ছে বলতে পারতাম যে না তোমরা মানে হচ্ছে বলেছো কিছু একটা বুঝে বলেছো, বাট যারা নাইট্রোজেন বলেছো এটার আসলে হবেই না। তো মনে হয় না, বোঝা যায় না যে এই দুইটা অপশনের ভিতরে যে কোনো একটা হতে পারে। তো নাইট্রোজেন হওয়ার কোনো পসিবিলিটি নেই, আমাদের হবে হচ্ছে হাইড্রোজেন। ওকে, আর যেহেতু কার্বন ডাইঅক্সাইড তোমরা দাওনি, খুবই ভালো করেছো, তাহলে আমার এক্সট্রা করে হচ্ছে আর ব্যাখ্যাটা দিতে হলো না। ওকে, এটাও পেরে গেছো, খুবই ভালো। তোমাদের রেসপন্স কিন্তু আমি খুব ভালো পাচ্ছি। ওকে, এটা বলো, রক্তে অক্সিজেন বহন করে কোন উপাদান? রক্তে অক্সিজেন বহন করে কোন উপাদান? এটা সরাসরি তোমার বায়োলজি থেকে, ঠিক আছে? এটা সরাসরি বায়োলজি থেকে, বায়োলজি তোমার হচ্ছে রক্ত পরিসঞ্চালন নামক যে অধ্যায়টা আছে ওই অধ্যায় থেকে এটা দিয়েছে, ঠিক আছে? এটা একটু বলো তাড়াতাড়ি। অক্সিজেন কোন গ্যাসের সাথে সবচেয়ে বেশি বিক্রিয়া করে? সরি, রক্তে অক্সিজেন বহন করে কোন উপাদান? আসলে আমার স্ক্রিনে আগের প্রশ্নটাই শো করছিল। আর জিনা আফসানা, ও আচ্ছা আমি ভুলে গেছি, দাঁড়াও আমি হচ্ছে আমার টাইমলাইনে একটু শেয়ার করে দিই, তার ফাঁকে হচ্ছে তোমরা উত্তরটা আমাকে একটু কমেন্ট করে জানাই দাও, ঠিক আছে? তাড়াতাড়ি হচ্ছে একটু জানিয়ে দাও, রক্তে অক্সিজেন বহন করে কোন উপাদান? এডমিশন ক্লাস বা সেটা। আর হচ্ছে যারা এখনো হচ্ছে ক্লাসটি নিজেদের টাইমলাইনে শেয়ার করেনি তারা হচ্ছে একটু শেয়ার করে দিবে। ওকে, ইতোমধ্যে আমি অনেকের উত্তর পেয়ে গিয়েছি। ফেরদৌস আকন্দ বলেছো হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন। ইশরাত জাহানিমা, এমডি মাহাদি হাসান মিঠুন, সাদিয়া আফরিন, এমডি পারভেজ হোসেন, সুমন রয়, পারভেজ হোসেন আবার বলেছো উর্মিলা আক্তার, তুলি চৌধুরী, সাবরিনা স্নেহা বলেছো হিমোগ্লোবিন, রাইট। দেখো, কারো ভিন্ন উত্তর আমি এখনো পাইনি, তো আমি হচ্ছে এটাই নিয়ে নিচ্ছে। অবশ্যই হিমোগ্লোবিন, রক্তে অক্সিজেন বহন করে হচ্ছে তোমার হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনটা কোথায় থাকে দেখো, যদি হিমোগ্লোবিন না থাকতো সেক্ষেত্রে হচ্ছে আমরা, আরে এখানে কেন চলে আসছে কি জানি, দেখো হিমোগ্লোবিন না থাকলে আমরা হচ্ছে লোহিত রক্তকণিকা কিন্তু বলতে পারতাম, বাট যেহেতু আমাদের এখানে হিমোগ্লোবিন আছে আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে হিমোগ্লোবিন। কারণ দেখো লোহিত রক্তকণিকা দ্যাট মিনস তোমার লাল ধরনের ব্লাড সেল, লাল ধরনের কণিকা। তো এই যে লাল ধরনের কণিকা, এই তোমার হচ্ছে ব্লাড সেলটা কেন লাল হচ্ছে? এই হিমোগ্লোবিন নামক রঞ্জকটা থাকার কারণে, বুঝতে পেরেছো? যেটা হচ্ছে তোমার এই লোহিত রক্তকণিকায় পাওয়া যায় আর কি, ঠিক আছে? তো এই জন্য হিমোগ্লোবিন কি করে, তোমার অক্সি হিমোগ্লোবিন নামক একটা যৌগ তৈরি করে, অক্সি হিমোগ্লোবিন। ওকে, এই অক্সি হিমোগ্লোবিন রূপে একটা যৌগ তৈরি করবে, তারপরে হচ্ছে তোমার অক্সিজেন আর হচ্ছে হিমোগ্লোবিন আলাদা হয়ে যাবে, এই দুইটা আলাদা হয়ে যাবে। তারপরে হিমোগ্লোবিন অক্সিজেনকে কি বলবে, প্রত্যেকটা সেলকে বলবে যে ঠিক আছে তুমি এখন অক্সিজেন নাও, আমি চলে যাই। হিমোগ্লোবিনটা তখন আবার চলে আসবে, এরপরে আবার হয়তো বা নতুন একটা তোমার অক্সিজেনকে ধরবে, অক্সিজেনকে ধরে হচ্ছে আবার আরেকটা ব্লাড আরেকটা সেলের কাছে বা কোষের কাছে দিয়ে আসবে। এভাবেই হচ্ছে তোমার এই রক্তে অক্সিজেনটা আসলে পরিবাহিত হয়, বুঝতে পেরেছো? ফারহানা উঠি, আপু কি অসুস্থ? কেন রে পিচ্ছি, আমাকে দেখি কি অসুস্থ মনে হচ্ছে? আসলে কালকে রাতে ঘুমটা একটু কম হয়েছে, এটা হচ্ছে ব্যাপার, বাট তাছাড়া বাকি সব তো ঠিকই লাগতেছে আমার কাছে। ওয়েল ওয়েল ওয়েল, না বুঝতে পারলে কিন্তু বলতে হবে, হ্যাঁ? এটা বলো, ডিএনএ এর পূর্ণরূপ কি? খুবই সহজ কোয়েশ্চেন, দেখি এরপরেও যদি কেউ ভুল করো না, ভুল করলে তাকে হচ্ছে মাই হবে। এটা বলো, এটা বলো, ডিএনএ এর পূর্ণরূপ কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবোজেন অ্যাসিড, তারপর চাই নাইট্রোজেন অ্যাসিড, ডাবল নিউক্লিক অ্যাসিড। আমার তো মনে হচ্ছে ডাবল নিউক্লিক অ্যাসিড, তোমাদের কি মনে হয়? ওকে, রিম বলেছো, এ বলেছো, রাজিয়া সুলতানা রাইকা বলেছো, আর জিনা আফসানা বলেছো, সাবরিনা স্নেহা বলেছো, শাহনাজ শিমু, নিরাজি নীলা, নুসরাত মিম, ফারিয়া মারজাহান, ফারহানা উদ্দি, সাদিয়া আফরিন, সুমন রয়, আমিনা খাতুন, ঈশিতা, লাবণী খাতুন, মনি মুক্তা, বাহ সুন্দর তো, মাহাদি হাসান মিথুন, নিপা, পেশরা, সানজিদা আক্তার আশা,
রূপামণি, এই ভাইয়ের নামটা আমি পড়তে পারছি না, বাট ইজ অ্যাক্টিভ। ওকে ওকে, এটা নিয়ে হচ্ছে আর প্যাচ না লাগে, তাই না? ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, রাইট। দেখো ডিএনএ এর পুনরূপ হচ্ছে, সরি, ডিএনএ এর পুনরূপ হচ্ছে তোমার ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। সাথে তোমরা হচ্ছে আরএনএ এর পুনরূপটাও জেনে রাখবে, রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ হচ্ছে ডিঅক্সি রাইবো আর আরএনএ হচ্ছে তোমার রাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, এটা সরাসরি তোমার বায়োলজির একটা প্রশ্ন। তো হচ্ছে আমাদের আবার তোমাদের যারা হচ্ছে আবার জয়েন করেছো কিছুক্ষণের মধ্যে, তাদের জন্য বলে দিচ্ছি আসলে যে আমাদের 99 টাকার হচ্ছে একটি কোর্স আছে, একদম নার্সিং ভর্তি প্রস্তুতির একদম শেষ ধাপ। ঠিক আছে, যারা একদম শেষ মুহূর্তে নিজেকে চাচ্ছ একটু ঝালাই করে নিতে, ঠিক আছে, তারা হচ্ছে আমাদের 99 টাকার এই কোর্সটিতে ভর্তি হয়ে যেতে পারো। এখানে পাবে হচ্ছে তোমরা 16টি রিভিশন ক্লাস, সাথে হচ্ছে এক্সাম দেওয়ার সুযোগ, এবং তোমাদেরকে হচ্ছে পিডিএফও দিয়ে দেওয়া হবে, যাতে করে তোমাদের যদি নির্দিষ্ট কোনো জায়গাতে প্রবলেম থাকে ওই জায়গাতে তোমরা ফোকাস করতে পারো। ওকে, যদি হচ্ছে ভর্তি হতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো এবং ভর্তি হয়ে যেতে পারো। ওকে, এটা খুব ভালো একটা প্রশ্ন, এটাও তোমার হচ্ছে একদম বায়োলজির একটা প্রশ্ন। তোমার হচ্ছে শ্বসন ও শ্বসনতন্ত্র নামক যে অধ্যায়টা আছে, ওই অধ্যায় থেকে হচ্ছে এই প্রশ্নটা নেওয়া। ওকে, ফুসফুসের গঠনগত ও কার্যগত একক কি? ফুসফুসের গঠনগত ও কার্যগত একক কি? একটা দেওয়া আছে ব্রঙ্কিওল, একটা অ্যাট্রিয়াম, একটা অ্যালভিওলাস, একটা হচ্ছে অ্যালভিওলার নালী। খুবই ভালো একটা প্রশ্ন, খুবই ভালো একটা প্রশ্ন, একদম বেসিক থেকে। ওকে, এটা বলো, ফুসফুসের গঠনগত কার্যগত একক কি? ফারিয়া মারজাহান, সাবরিনা স্নেহা, আরজিনা আফসানা, রাজিয়া সুলতানা রাইকা, ক্ষীরোজ্জয় আমিনা খাতুন নিশিতা, নীলাদ্রি নীলা, শাহনাজ শিমো। আচ্ছা, এই ক্লাসটি করার পরে তোমরা হচ্ছে যারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে, আমি চাইবো সবাই হচ্ছে শেষ পর্যন্ত থাকো। আমাকে হচ্ছে জানাবে যে আমি যতগুলো প্রশ্ন দিয়েছি তোমাদের, তার মধ্যে সর্বোচ্চ কয়টা তুমি পেরেছো বা তুমি কয়টা পেরেছো, এটা হচ্ছে একটু কমেন্ট করে জানাবে। তো সবাই সবার কমেন্ট দেখতে পারবে এবং বুঝতে পারবে তুমি আসলে তোমার ক্যাপাবিলিটি কতটা, তুমি সবার সাথে বসে পরীক্ষা দেওয়ার মতো যোগ্যতা এখন অর্জন করেছো কিনা। ফেরদৌস আকন্দ, সি 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 রে ননি সি। হায় রে দুষ্টু, এরা যে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাক্টিভ তা হচ্ছে এদের কমেন্ট দেখে বোঝা যায়। সোশ্যাল মিডিয়াতে যত বেশি অ্যাক্টিভ থাকবা নিজেকে তত বেশি বাস দিবা। তবে হ্যাঁ, যদি তুমি হচ্ছে সেটা পজিটিভ ওয়েতে ইউজ করো সোশ্যাল মিডিয়াকে, তাহলে ঠিক আছে, তুমি অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করে পরীক্ষা দাও, নতুন নতুন জিনিস জানো, নিজেকে প্রিপেয়ার করো ভর্তি পরীক্ষার জন্য, তাহলে ঠিক আছে। বাট যদি হচ্ছে সি 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 রেননি সি, তারপরে হচ্ছে আরো কি সব ভাইরাল টপিক আছে না এখন, এগুলোতে বেশি মনোনিবেশ করো, দিন শেষে বাসটা কিন্তু নিজের হাতেই উঠবে। ঠিক আছে, তো বি কেয়ারফুল। ফারহানা উর্তি, ক্ষীরোজয়, মণিমুক্তা, ওকে ওকে ওকে, অনেকে বলেছো। এখনো যোগ্যতা হয়নি আপু, যোগ্যতা হয়নি, ভর্তি পরীক্ষার তো বেশি দিন নাই বাচ্চা। তোমরা যদি এখন বলো যে যোগ্যতা হয়নি, তাহলে কি করে হবে? যে কয়েকটা দিন আছে, একটা সেকেন্ড, ন্যানো সেকেন্ডও আমি বলবো যে নষ্ট করো না। ঠিক আছে, একটা ন্যানো সেকেন্ডও নষ্ট করো না, একদম ডুবে যাও পড়াশোনার ক্ষেত্রে, একদম ডুবে যাও। এখন চান্স পাওয়া কিন্তু এতটা সহজ না। হ্যাঁ, প্রশ্ন তোমার হচ্ছে একটু ইজি হবে, এত বেশি কঠিন হবে না, বাট চান্স পাওয়া কিন্তু এত ইজি না। বুঝতে পেরেছো? অনেক স্টুডেন্ট পরীক্ষা দিবে, তো তোমার মানে কম্পিটিশনটা অনেক বেশি হবে। ওই জায়গা থেকে তুমি 20 জন মানুষের থেকে তোমার একটা চেয়ার হচ্ছে সিনিয়ে নিতে হবে। বুঝতে পারতেছো? তো বসে থাকার কোনো ওয়ে নাই। ওয়েল, তো যারা বলেছো অ্যালভিওলাস, অ্যালভিওলাস তাদেরটা ঠিক আছে। ফুসফুসের গঠনগত কার্যগত একক হচ্ছে অ্যালভিওলাস। এই যে এটা হচ্ছে আমাদের ফুসফুস, এরকম থাকে, তো বাটা হচ্ছে সরি একটু এরকম থাকে, ঠিক আছে, একটু এরকম থাকবে। ওকে, তো এই যে এখানে তোমার হচ্ছে ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, এবং এগুলার মধ্যে আঙ্গুরের থোকার মতো, বেলুনের মতো, বায়ুপূর্ণ বেলুনের মতো, ছোটবেলায় বেলুন ছোট ছোট করে ফুলাইলে যেমন লাগতো ওরকম, এগুলাই হচ্ছে তোমার অ্যালভিওলাস। বুঝতে পেরেছো? এগুলোই হচ্ছে তোমার অ্যালভিওলাস। এই অ্যালভিওলাসের
সরি এই ফুসফুসের গঠনগত এবং কার্যগত একক তোমার হচ্ছে এই অ্যালভিওলাস। বুঝতে পেরেছো? ক্ষীরজয় আপনার দ্বারা আপনার দ্বারা যোগ্য হব আশা করা যায়। বাহ, এটা হলে তো খুব ভালো। যে কোনো ওয়েতে আগে যোগ্যতাটা অর্জন করো, যে কোনো ওয়ে হোক, ঠিক আছে? তো যাতে করে চান্সটা পাও, ঠিক আছে? এমন ভাবে নিজেকে যোগ্য করো যে তুমি চান্স পাওয়ার যোগ্য আর কি, এমন হয়। সরি, আরেকটা প্রশ্ন ছিল, ফুসফুসের কোন অংশে গ্যাসীয় বিনিময় ঘটে বাবা? ফুসফুসের কোন অংশে গ্যাসীয় বিনিময় ঘটে এটা বলো। খুবই ভালো একটা প্রশ্ন, এটাও সরাসরি তোমার বায়োলজি থেকে দেওয়া। ফুসফুসের কোন অংশে তোমার হচ্ছে গ্যাসীয় বিনিময় ঘটে? একটা দেওয়া আছে টার্মিনাল ব্রঙ্কিওল, একটা অ্যালভিওলাস, একটা ব্রঙ্কিওল, একটা হচ্ছে অ্যাট্রিয়াস। ওকে, এটা একটু বলো। এটা খুব বেশি ডিপ না, তবে যারা হচ্ছে মানে একদম বেসিক জিনিসটা সম্পর্কে বা বেসিক সম্পর্কে আইডিয়া রেখেছো বায়োলজির, তারা পারবে, কঠিন কিছু না। সাবরিনা স্নেহা বলেছো সি, তুলি চৌধুরীও বলেছো সি, রিম বলেছো, আরজিনা আফসানা বলেছো বি, ফারিয়া মারজাহান বলেছো গ, ক্ষীরজয় বলেছো নয় সি, মারিয়া মিমি, আমিনা খাতুন ঈশিতা, সাদিয়া আফরিন, ফ্লাওয়ার কুইন, ফুলের রানী, রাইট? সুন্দর নাম। লাবণী খাতুন আপু, আপনি সরি শাহরিয়া সজীব আপু মিষ্টি খাওয়াইলেন না? ও আচ্ছা, কিরে বাচ্চা কাচ্চা, কষ্ট করে পড়াশোনা করেছি আমি, লাইসেন্সটা পেলাম আমি, তোরা না আমাকে খাওয়াবি? তা না, আমার কাছে খেতে যাচ্ছি শুরুতে। আচ্ছা ঠিক আছে, খাওয়াবো। কবে ফ্রি আছিস আমাকে বলিস, খাওয়াবো। আম্বিয়া আক্তার নয় কি বলেছো? ব্রঙ্কিওল। নুসরাত মিম বলেছো, আর সরি আমি ভাইয়ের নামটা এখনো পড়তে পারছি না। সানজিদা আক্তার আশা বলেছো, তৃষা গুপ্তা বলেছো, সাগর এস বলেছো বি, বি বি বি, ওকে। অ্যালভিওলাস বলেছো, মিলন হোসেন বলেছো সি। তোমরা হচ্ছে দুইটা অপশনের মধ্যে প্যাচ লাগাই দিছো, ঠিক আছে? আমি খুশি হয়েছি দুইটার মধ্যে প্যাচ লাগাইছো। দেখো, একটা কেউ কেউ বলেছো অ্যালভিওলাস আর কেউ কেউ বলেছো ব্রঙ্কিওল। বাবা, অ্যালভিওলাস কোথায় থাকে দেখো, এটা হচ্ছে আমাদের ফুসফুস, তাই না? আমাদের লাং, একটু আগে দেখাইছি, এটা হচ্ছে আমাদের ফুসফুস। ওকে, এটা হচ্ছে আমাদের ফুসফুস এবং এগুলো হচ্ছে আমাদের অ্যালভিওলাস বা অ্যালভিওলার থলিও আমরা বলতে পারি। দেখো, এখন তোমার আমাদের মুখ দিয়ে, আমি পুরো চিত্রটাই তোমাদেরকে একটু দেখাই দিই, তাহলে তোমাদের জন্য ক্লিয়ার হবে। হ্যাঁ, তাহলে এই ভুলটা হচ্ছে আর কখনোই তোমরা করবে না, একটু খেয়াল করো বাবারা। এটা আমাদের নাসারন্ধ্র, এটা মুখ, এটা গলা। দেখো, এটা নাসার অংশ। আমাদের মুখের উপরে ত্রিকোণাকার একটা অঙ্গ আছে, সেটাকে আমরা বলি নাক। নাকের দুই পাশে দুইটা ছিদ্র আছে, যেটাকে আমরা বলি নাসার অংশ। আর এই যে ভিতরে যে ফাঁকা অংশ, এটাকে আমরা বলি নাসা গহ্বর বা হচ্ছে তোমার নেজাল ক্যাভিটি। তারপরে এখান দিয়ে এটা চলে আসবে, এরকম একটা জায়গাতে থাকে তোমার হচ্ছে গলবিল, অর্থাৎ এটা আমাদের নাসা গহ্বর আর এটা হচ্ছে আমাদের শ্বাসনালী, ঠিক আছে? এখানে এরকম সি আকৃতির কিছু হাড্ডি থাকে, যেগুলাকে আমরা বলি ট্র্যাকিয়া। এই নালী আর গহ্বরকে যেটা যুক্ত করে সেটা হচ্ছে তোমার গলবিল, এটা মনে রাখবে। এগুলা সবই তোমার হচ্ছে কিসের অংশ বলতো? সবই হচ্ছে তোমার শ্বসন তন্ত্রের অংশ। এখান থেকে প্রশ্ন আসতে পারে, আমি একটু লিখে দিচ্ছি। এটা নাসার অংশ, এটা নাসা গহ্বর, এটা হচ্ছে তোমার গলবিল, আর এটা হচ্ছে তোমার শ্বাসনালী, যে নালীটা দিয়ে হচ্ছে আমরা শ্বাস নেই, এটা শ্বাসনালী, সরি। আর এটা হচ্ছে আমাদের এখানে থাকে ট্র্যাকিয়া, ওকে? সি আকৃতির কিছু হাড্ডি থাকে, যেগুলোকে আমরা বলি ট্র্যাকিয়া। তারপরে এখানে আসে তোমার হচ্ছে ব্রঙ্কাস ব্রঙ্কিও, এগুলো হচ্ছে তোমার ব্রঙ্কাস ব্রঙ্কিও, এখানে থাকে তোমার হচ্ছে ফুসফুস। এটাকে আমরা বলতে পারি ব্রঙ্কাস, আর এখানেই থাকে তোমার ব্রঙ্কিওল, শাখা প্রশাখা যেগুলো, ঠিক আছে? ব্রঙ্কিওল। তারপরে এখানে ব্রঙ্কিওলের মাথায় আঙ্গুরের থোকার মতো গোল গোল যে অংশগুলো থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে অ্যালভিওলাস। অ্যালভিওলাস, বুঝতে পেরেছি? এখন দেখো, এই যে অ্যালভিওলাস, আমরা হচ্ছে এই যে নাসার অংশ, এখান দিয়ে বাতাস নেই বা বায়ু নেই,
এখান দিয়ে বায়ু যায়, দ্যাট মিনস হচ্ছে তোমার অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এখান দিয়ে হচ্ছে আমাদের বের হয়, সরি ঢুকে প্রবেশ করে এই জায়গাতে, এই যে নেজাল ক্যাভিটি দিয়ে ঢুকলো, এই যে এরপরে তোমার হচ্ছে নাসা গহ্বর দিয়ে গলবিল দিয়ে তোমার শ্বাসনালী দিয়ে এই যে ফুসফুসে তোমার হচ্ছে আসলো। ফুসফুসে আসার পরে এই যে তোমার বায়ুপূর্ণ থলি আছে যেগুলোকে আমরা অ্যালভিওলাস বলতেছি, এই অ্যালভিওলাসের মধ্যে বায়ুটা প্রবেশ করে। তার মানে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত তোমার রক্ত না, বাতাস, এটা হচ্ছে কোথায় প্রবেশ করছে, কোথায় ঢুকতেছে, তোমার হচ্ছে অ্যালভিওলাসের মধ্যে। এই যে অ্যালভিওলাসের মধ্যে যেগুলো যেমন ছোটবেলায় আমি জানি না তোমরা করেছো কিনা, অনেক বড় একটা বেলুন যখন ফেটে যেত, তো ওই ছেঁড়া ছেঁড়া অংশ দিয়ে আমরা হচ্ছে এতটুকুনে এতটুকুনে করে গোল গোল করে বেলুন ফুলাইতাম, ফুলাই আরেকজনের মাথায় দিয়ে ফাটাইতাম। তো অনেকটা ওরকম, এগুলো দেখতে অনেকটা ওরকম, মানে বাতাস যখন থাকে তখন এমন টসটসা মনে হয়, আর যখন বাতাস থাকে না তখন চুপসে যায়। তো দেখো এই যে হচ্ছে আমাদের অ্যালভিওলাস, তো এই অ্যালভিওলাস থেকে তোমার হচ্ছে আবার অ্যালভিওলাসে যে গ্যাস যুক্ত বায়ু আসলো ওখান থেকে আবার হচ্ছে তোমার কৈশিক জালিকায় যায়, ঠিক আছে, অক্সিজেনটা কৈশিক জালিকায় যায়, আবার কৈশিক জালিকা থেকে কার্বন ডাইঅক্সাইডটা তোমার অ্যালভিওলাসে আসে, এরপরে অ্যালভিওলাসে যে কার্বন ডাইঅক্সাইড আসলো ওইটা আবার তোমার হচ্ছে এই যে বাতাস হিসেবে বের হয়ে যায়। অর্থাৎ আমরা যে বাতাসটা ভিতরে ঢুকাচ্ছি, এই যে ভিতরে নিচ্ছি, এটা হচ্ছে অক্সিজেন আমরা নিচ্ছে, যেটা বের করছি এটা কার্বন ডাইঅক্সাইডটা বের করছি। তো এই যে যে গ্যাসের বিনিময়টা অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের, এটা আমার বেসিক্যালি হয় তোমার হচ্ছে অ্যালভিওলাসে, বুঝতে পেরেছো? অ্যালভিওলাস, তারপরে হচ্ছে তোমার কৈশিক জালিকা, সেখান থেকে আবার হচ্ছে প্রত্যেকটা কোষ, কারণ অক্সিজেন কার দরকার, প্রত্যেকটা কোষের দরকার। তো বেসিক্যালি তোমার অ্যালভিওলাস থেকেই হচ্ছে শুরু হয়, অ্যালভিওলাসে আসবে অক্সিজেন, অ্যালভিওলাস থেকে তোমার কৈশিক জালিকাতে যাবে, কৈশিক জালিকা থেকে তোমার হচ্ছে আবার কার্বন ডাইঅক্সাইডটা পাঠাই দিবে এখানে, এখানে পাঠিয়ে দিলে আবার সেটা নাক দিয়ে হচ্ছে বের করে দেবে, বুঝতে পেরেছো? ভাই এটা কি ডিপ্লোমা ক্লাস? বাবা এটা সবার জন্য, এটা সবার জন্য, ডিপ্লোমা হোক বা হচ্ছে বিএসসি হোক, সবার জন্য হচ্ছে এই ক্লাসটি, ঠিক আছে? বা মিডওয়াইফারিতেও যারা দিবা, অনেকে আছো মিডওয়াইফারির জন্য হচ্ছে মিডওয়াইফ কি বলে ফর্ম পূরণ করেছো, তাদের জন্য, সবার জন্য। বিজ্ঞান বিষয়ক তুমি নার্সিং এ পড়তে আসছো মানে কি তোমার বিজ্ঞান বিষয়ক জানতে হবে, মাস্ট জানতে হবে, এবং নার্সিং এর কিছু বেসিক কোশ্চেন থাকে বা বেসিক ব্যাপার থাকে যেগুলো তুমি কোনো বইয়ে পাবা না, এসব জায়গাতেও তোমার হচ্ছে একটু টাচ করে যেতে হবে, ঠিক আছে, কারণ ওখান থেকে প্রশ্ন হয়। এমডি মেহেদি হাসান, নেম চেঞ্জ করবো ওটা, মনিমুক্তা, ওকে ম্যাডাম, ময়দা দাম গেছে আপনার কারণে। আসলে ভাই আমি কথাটা বুঝতে পারিনি আপনি কি বলতে চাচ্ছেন। ময়দা দাম গেছে আসলে না, বাংলা কি পড়ে আমি ভুলে গেলাম, ক্লাস করতে আসেন নাকি অন্য কিছু? ওকে জি আপু, এরকম করতাম আগে। আপু কমেন্ট একটু কম করেন, আর কমেন্ট করবো না বা কারোটা দেখবো না। ওকে ঠিক আছে, তাহলে দেখো আমাদের হচ্ছে সঠিক উত্তর কি হবে তাহলে বাবারা বলো তো? আমাদের গ্যাসীয় বিনিময় ঘটে হচ্ছে অ্যালভিওলাসে, বুঝতে পেরেছো? আমি যে তোমার হচ্ছে চিত্রটা দেখাইছি ওইখান থেকে আরো অনেক টাইপের প্রশ্ন কিন্তু হতে পারে। আচ্ছা এবার দেখো, নবজাতক শিশুর শ্বাসগতি মিনিটে কতবার? নবজাতক নবজাতক শিশুর শ্বাসগতি, ঠিক আছে, মিনিটে কতবার? দেখো আমি বলে দিচ্ছি তোমাদেরকে, একটু টাচ দিয়ে দিচ্ছি যে এটা কিন্তু একটু বেশি হবে, ঠিক আছে, একটু বেশি হবে, কারণ একটা বাচ্চা যখন সদ্য জন্ম নেয় সে দেখবা মানে ঘন 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 শ্বাস নিচ্ছে, ঠিক আছে। ওকে, তো এটা একটু বলো, নবজাতক শিশুর শ্বাসগতি মিনিটে কতবার? এমনি মিলন হাসান বলেছিলে, ক্লিয়ার ক্লিয়ার। আর চীনা আফসানা বলেছো 9B, 40 বার। এমজি মিলন হোসেন আপু, আপনি এত কিউট কেন? স্রষ্টার সৃষ্টি কখনোই তোমার হচ্ছে কিউট ছাড়া হয় না, ঠিক আছে। তবে হ্যাঁ কিউট হচ্ছে সান্ত্বনা দেয়, তুমি আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললে, আমি তো সান্ত্বনা চাইনি। কোথায় জানি দেখছিলাম মানে যদি কেউ কাউকে কিউট বলে তার মানে হচ্ছে সে সান্ত্বনা পুরস্কার হিসেবে কিউট বলতেছে, সেটাই দিলা। রাজিয়া সুলতানা রাইকা বলেছো ত্রিশা গুপ্তা, এটা একটু কনফিউজড, মেবি 60 মানে 60 বার। বিয়া বলেছো, বিয়ের ডি এর মধ্যে তোমরা হচ্ছে প্যাচ লাগাইছো তাই না? মারিয়া মারজান
ফ্লাওয়ার কুইন, ফেরদৌস আকন্দ, মোহাম্মদ শাকিল 40 বার, রাইট। দেখো 60 বার না বাবা, 60 বার হইলে তো তোমার প্রত্যেকটা সেকেন্ডে একটা করে হচ্ছে, প্রত্যেকটা সেকেন্ডে একবার করে হচ্ছে, এটা 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 বেশি হয়ে গেল না, এটা বেশি হয়ে যায়। তোমার হচ্ছে নবজাতক শিশুর শ্বাসগতি মিনিটে হচ্ছে 40 বার, ঠিক আছে? 60 বার না, 40 বার। যারা ভুল করেছো তারা হচ্ছে দেখে নিও। এটা বলো, রক্তে হিমোগ্লোবিনের অনুপাত কত, মানে হিম আর গ্লোবিনের অনুপাত কত, এটা হচ্ছে হবে, ঠিক আছে? হিম আর গ্লোবিনের অনুপাত কত? 1:25, 25:1, 3:1, 1:3। মারিয়া নিঝুম বলেছিলে 40 বার, শিওর, গুড। এরকমই তো কনফিডেন্ট চাই আমি, ঠিক আছে? একদম কনফিডেন্ট থাকতে হবে, আমি ভুল হইতে পারি, বাট আই হ্যাভ টু বি কনফিডেন্ট, ওকে? আমাকে কনফিডেন্ট থাকতে হবে। আচ্ছা এটা বলো, রক্তে হিমোগ্লোবিনের অনুপাত কত, মানে হিম আর গ্লোবিনের অনুপাত কত? তাড়াতাড়ি করে বলো বাবা, ওইটা শেষ হয়ে গেছে তো। 3:1, কেউ বলেছো 1:3, কেউ বলেছো 3:1। রক্তে হিম আর গ্লোবিনের অনুপাত কত? তিন ইস্টু এক আর 1:3 মধ্যে কি তোমরা প্যাচ লাগাই দিছো? রক্তে হিম আর গ্লোবিনের অনুপাত কত? 1:25, 25:1, আর দেওয়া আছে তোমাদের হচ্ছে 1:3 আর হচ্ছে 3:1। যারা একটু চালাক আছো তারা ভুল করবে না। ফারিয়া ঘ বলেছো, ঘ বলেছো। কি বলেছো, মানে গ আর ঘ দুইটার মধ্যে প্যাচ লাগাইছো? এটা দেখো তো, এটা 3:1, 1:3, এটা কি হবে? রক্তে হিম আর গ্লোবিনের অনুপাত কি এটা বাবা? তোমরা এই দুইটা কেন বলতেছো? তোমাদের তো প্যাচ লাগানোর কথা ছিল উপরের দুইটা, 1:25 আর হচ্ছে 25:1। তোমরা 3:1, 1:3 এর মধ্যে কেন লাগাইছো? রক্তে হিম আর গ্লোবিনের অনুপাত হচ্ছে তোমার 1:25। এমন একটা জায়গাতে হচ্ছে প্যাচটা তোমরা লাগাইছো, দেখছো? 3:1, 1:3 তো না বাবা, কেউ এটা সঠিক উত্তর দিতে পারো নাই। আচ্ছা এটা জেনে রাখো, রক্তে হিম আর গ্লোবিনের অনুপাত হচ্ছে তোমার 1:25, ঠিক আছে? আমি হচ্ছে নেক্সটে চলে যাই। দেখো, কোনটি ঊর্ধ্ব শ্বসন নালীতে সংক্রমণের উদাহরণ? ঊর্ধ্ব শ্বসন নালী তো বুঝতে পারতেছো আই থিঙ্ক। এই যে দেখো, আমাদের উপরের দিকে যে থাকে, উপরের দিকে বলতে কি, আমাদের শ্বসন তন্ত্রটা তোমার এই যে মাথার মানে মুখ থেকে শুরু করে বুক গহ্বর বা বক্ষ গহ্বর পর্যন্ত, যেখানে ফুসফুস আছে ওই পর্যন্ত সীমাবদ্ধ। তো এই পার্টটা হচ্ছে নিচের, এই পার্টটা হচ্ছে আমাদের উপরে, এই পার্টটা উপরে, ঠিক আছে? মাথার অংশটা আমাদের ঊর্ধ্ব শ্বসন নালী। তাহলে দেখো, ঊর্ধ্ব শ্বসন নালীতে যে সংক্রমণটা হয় ওখানে কি হয়, মানে সেটার উদাহরণ কোনটা? সাইনোসাইটিস, সরি, সাইনোসাইটিস দেওয়া আছে, ওটিটিস একটা না, সিরিয়াসলি, এটা ওটিটিস মিডিয়া হতো, ওটিটিস মিডিয়া হতো, ওকে? এরপরে হচ্ছে নিউসেনিয়া, আর এটা হচ্ছে ব্রোনকাইটিস। নিউসেনিয়া হওয়ার তো চান্সই নাই, বাকি যে তিনটা আছে এই তিনটার মধ্যে তোমরা প্যাচ লাগাইতে পারো। ঊর্ধ্ব শ্বসন নালীতে সংক্রমণের উদাহরণ একটা দেওয়া হচ্ছে সাইনোসাইটিস, একটা হচ্ছে ওটিটিস, একটা হচ্ছে তোমার ব্রোনকাইটিস। ওকে, তাসনিম জাহান বলেছো ডি, ব্রোনকাইটিস। ফ্লাওয়ার কুইন বলেছো সি, নিউসেনিয়া। সাদিয়া আফরিন বলেছো এ, সাইনোসাইটিস। ফারিয়া মারজাহান বলেছো ক, বলেছো সাইনোসাইটিস বলেছো। ভাস্কর শীল বলেছে ঘ, নুসরাত মিম বলেছে খ, সাজ্জাদ সেই ঘ বলেছো, এ বলেছো। ওয়েল, এ আর ডি এর মধ্যে হচ্ছে আমি এটার অ্যান্সার জানি না। সঞ্জিদা আক্তার আশা, ওয়েল, তোমরা হচ্ছে সাইনোসাইটিস আর হচ্ছে ব্রোনকাইটিস দুইটার মধ্যে প্যাচ লাগাইছো। বাবা আমি তোমাদেরকে প্রথমেই ক্লিয়ার করে দিয়েছি, প্রশ্নটা একটু ভালো করে দেখো। ঊর্ধ্ব শ্বসন নালী, ঊর্ধ্ব শ্বসন নালী, এই যে একটু আগে যে তোমাদের চিত্রটা আমি দেখাইছি, বাপ এই যে চিত্রটা দেখাইছি,
এই যে এটা হচ্ছে ঊর্ধ্ব শ্বসন নালী, আমাদের নাসা কি বলে এটাকে, নাসিকা সরি নাসিকা, তারপর হচ্ছে তোমার নাসার অন্ধ্র, ভিতরে আছে নাসা গহ্বর, তারপরে ভিতর দিয়ে তোমার আছে কি বলে এটাকে গলবিল, এই যে গলবিল, তারপরে তোমার এই যে এখানে থাকে ট্র্যাকিয়া, তারপরে এখানে এসে তোমার থাকে হচ্ছে ব্রঙ্কাস ব্রঙ্কিওল এবং ফুসফুস, তাই না? তাহলে এই পার্টটা হচ্ছে নিম্ন শ্বসন অঞ্চল, আর এইদিকে হচ্ছে তোমার উপরের দিকে, উপরের মানেই হচ্ছে ঊর্ধ্ব। তাহলে ঊর্ধ্ব শ্বসন নালীতে কোনটা হয়, বা ব্রঙ্কাইটিস কই থাকে বলো, তোমরা যারা ব্রঙ্কাইটিস বলছো, ব্রঙ্কাস ব্রঙ্কিওল এই যে এখানে থাকে, এই যে এগুলা হচ্ছে তোমার ব্রঙ্কাস ব্রঙ্কিওল এগুলা। তাহলে এটা কি ঊর্ধ্ব অঞ্চল নাকি নিম্ন অঞ্চল আমাকে বলো? এটা নিম্ন অঞ্চল না, তাহলে ব্রঙ্কাইটিস কি তোমার ঊর্ধ্ব শ্বসন অঞ্চলে হচ্ছে বাবা? হচ্ছে না। ঊর্ধ্ব শ্বসন অঞ্চল হচ্ছে দেখবা তোমার এই যে নাকের দুই পাশে থাকে এবং কপালের এখানে সাইনাস থাকে, ঠিক আছে, গহ্বর থাকে। এইখানে যখন তোমার হচ্ছে ইনফেকশন হয় ব্যাকটেরিয়া বা ভাইরাসের কারণে, তখন তোমার প্রদাহ হয়, সেটাকে আমরা বলি সাইনোসাইটিস। বুঝতে পেরেছো? সাইনোসাইটিস, আইটিস যদি থাকে, এই যে সাইটিস ইটিস, এটা যদি শেষে থাকে বায়োলজিতে, তাহলে বুঝবো এটা মানে কোনো ইনফেকশন বোঝাচ্ছে। এই সাইনোসাইটিস মানে যে এখানে এখানে তোমার প্রদাহ হয়, ঠিক আছে? তো এটাই হচ্ছে তোমার সাইনোসাইটিস। তো ঊর্ধ্ব শ্বসন নালীতে যে সংক্রমণ হয় সেটা অবশ্যই সাইনোসাইটিস। কনফিউজ অনেক, তাও হচ্ছে বললাম আন্দাজ করে। ওয়েল, মোহাম্মদ শাকিল বলেছে 1000% শিওর সাইনোসাইটিস। গুড, তিনটার থেকে একটা ঠিক হলো। আচ্ছা ঠিক আছে, তো আই থিঙ্ক এরপরে হচ্ছে তোমাদের আর ভুল হবে না। তো আমরা হচ্ছে নেক্সটে চলে যাই। রক্তে কার্বন ডাইঅক্সাইড পরিবহনের মাধ্যম নয় কোনটি? মানে হচ্ছে রক্তে কার্বন ডাইঅক্সাইড কোন মাধ্যমে পরিবাহিত হবে না? একটা হচ্ছে কার্বনিক অ্যাসিড, একটা বাইকার্বনের যৌগ, একটা কার্বামিনো যৌগ, আর একটা হচ্ছে কার্বন মনোঅক্সাইড। দেখো, রক্তে কার্বন ডাইঅক্সাইড পরিবহনের মাধ্যম নয় কোনটি? এটা বলো ম্যাডাম, কি বলছো এটা বুঝতে পারিনি। এটা বলো, রক্তে কার্বন ডাইঅক্সাইড পরিবহনের মাধ্যম নয় কোনটি? ওকে, এমডি নাদিস মিয়া, সিয়াম আহমেদ, আমিও তাই বলি, রোজার মাসে ময়দার এত দাম বেশি কেন? রোজার মাসে এমনিতেই সবকিছুর দাম বেশি, তো আমরা যদি মানে কি বলে ময়দার দাম আর একটু বাড়াই দিই, আরো ভালো না? সবকিছুর দামই তো বেশি থাকে, আমাদের জন্য না হয় ময়দার দাম আর একটু বেশি বেড়ে গেল, সমস্যা কই? ময়দার দাম বেশি, ময়দা কিনবা না, ময়দা খাবা না, আর কি দরকার? আচ্ছা এটা বলো, রক্তে কার্বন ডাইঅক্সাইড পরিবহনের মাধ্যম নয় কোনটি? কার্বনিক অ্যাসিড, বাইকার্বনের যৌগ, কার্বামিনো যৌগ, আর হচ্ছে তোমার কার্বন মনোঅক্সাইড। 69, সরি 13 ছিল, রাইট? তাড়াতাড়ি বলো, ফোনে তো চার্জ নেই, একটু পরে টুকুস করে বন্ধ হয়ে যাবে। তাড়াতাড়ি বলো। 13 গ, কার্বন মনোঅক্সাইড। আম এই সি বলেছো, তাহলে তো সি বলেছো, রং পেন্সিল বলেছো, নাদিস মিয়া বলেছো, রাইট। দেখো, কার্বন মনোঅক্সাইড কখনোই হবে না। এই কার্বন মনোঅক্সাইড কত বাজে একটা জিনিস, আমি তোমাদেরকে বলি। ধরো কোন একটা এলাকার বায়ুতে তোমার হচ্ছে অক্সিজেন আছে আর হচ্ছে তোমার কার্বন মনোঅক্সাইড আছে। এখন দেখো, আমাদের বডির জন্য দরকার কিন্তু সরি অক্সিজেন, কিন্তু আমাদের বডির জন্য দরকার, আমাদের জন্য এই কার্বন মনোঅক্সাইড দরকার না। এটা হচ্ছে মানে প্রচন্ড ক্ষতিকর একটা গ্যাস, যেটাকে আমরা বলি নীরব ঘাতক গ্যাস, ঠিক আছে? এখন দেখো, যদি একটা এলাকার বাতাসে এই দুইটা গ্যাস মিশ্রিত থাকে, তখন আমাদের বডি এইটাকে অ্যাট্রাক্ট করবে, কারণ এর অ্যাট্রাকশন পাওয়ার 200 গুণ বেশি।
200% বেশি তোমার অক্সিজেনের থেকে এটার অ্যাট্রাকশন করার ক্ষমতা। তো দেখো ফলে কি হবে, আমাদের এই অক্সিজেনটা বডি তখন আর নিবে না। তো যে সমস্ত জায়গাতে আমাদের বা কোষের প্রত্যেকটা কোষে আমাদের যাওয়ার কথা ছিল অক্সিজেন, কারণ অক্সিজেন ছাড়া আমাদের সেল কিন্তু বাঁচবে না, ওই সমস্ত জায়গাতে তোমার চলে যাচ্ছে কার্বন মনোঅক্সাইড। মানে আমাদের শরীরে অক্সিজেনের ঘাটতি দেখা দিচ্ছে, অভাব দেখা দিচ্ছে, বুঝতে পারতেছো? তো এটার কারণে একটা মানুষ মারাও যেতে পারে, কারণ তার বডিতে তখন অক্সিজেন নাই। অক্সিজেন না থাকলে আমরা বাঁচতে পারবো 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট পারলাম, এরপরে তো আর অক্সিজেন ছাড়া বাঁচা সম্ভব না। তো এটা হচ্ছে এই জন্যই নীরব ঘাতক গ্যাস এবং মারাত্মক মারাত্মক ক্ষতি করে এই জিনিসটা। ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে হেঁটে বলো, নিচের কোনটি মানবদেহের শ্বসন তন্ত্রের বায়ু পরিবহন অঞ্চল নয়? মানবদেহের শ্বসন তন্ত্রের বায়ু পরিবহন অঞ্চল নয়, একটা হচ্ছে তোমার শ্বাসনালী, একটা হচ্ছে ব্রঙ্কাস, একটা হচ্ছে প্রান্তীয় ব্রঙ্কিওল, একটা হচ্ছে অ্যালভিওলার নালী। এটা একটু কনফিউজিং, এটা হচ্ছে একটু কনফিউজিং। আপু আমি সিএনসি চান্স পাওয়ার, আচ্ছা তুমি চান্স বলতে চাচ্ছ, চান্স পাওয়ার পরে তোমাকে 1 বস্তা মাটি গিফট করবো, তাও বেশি কইরা দিবা, এই তো ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আগে চান্স পাও। ওকে ঠিক আছে, এটা বলো বাবা, এটা বলো 14তে কি হবে? 5 মিনিট না পেলে মারা যায় মানুষ অক্সিজেন, হ্যাঁ আসলে হাইয়েস্ট 5 মিনিট বলা যায়, অনেকে আছে 5 মিনিটও থাকতে পারবে না বাবা, এটা হচ্ছে এক একজনের ধারণ ক্ষমতার উপরে। ঠিক আছে, সে সর্বোচ্চ কত মিনিট থাকতে পারে, যেমন আমাকে 1 মিনিট, আমি কষ্ট করে 1 মিনিট থাকতে পারবো, 1 মিনিটের পরে আমার মনে হয় না আমি আর পারবো থাকতে অক্সিজেন ছাড়া। আচ্ছা ঠিক আছে, তুলি চৌধুরী বলেছো, মোহাম্মদ শাকিল বলেছো খ খ খ বি, দেখি অন্য কোনো উত্তর পাই কিনা। আচ্ছা মেহেদি, মেহেদি আই এম নট শিওর এটা মেহেদি কিনা, ভাস্কর শিওর, কিন্তু একটা হচ্ছে প্রান্তীয় ব্রঙ্কিও বলছো, আর বলছো অ্যালভিওলার নালী। আচ্ছা তোমরা আমাকে বলো তো, অ্যালভিওলার নালী বলতে কিছু ছিল বাবা? এই যে তোমাদের যে আমি চিত্রটা দেখাইছি, এগুলা ছিল তোমার অ্যালভিওলাস, সরি এগুলো ছিল অ্যালভিওলাস, তাহলে অ্যালভিওলার নালী বলতে এখানে কিছু আছে, এটা তো বায়ুপূর্ণ থলি, এর নালী আসে কোথা থেকে আমাকে বলতে বাবা? এর তো নালীই নাই, এর তো নালী নাই, অ্যালভিওলাস আছে কিন্তু অ্যালভিওলার নালী তো নাই। অ্যালভিওলার নালী কি ছিল এখানে? ছিল না, তাহলে শ্বসনতন্ত্রের বায়ু পরিবহন অঞ্চল নয়, তোমার হচ্ছে হয়ে গেল, কত ছিল রে, কোথায় গেল, তো অনেক দূর চলে আসছে। আহ এটাই তো ছিল, এটাই তো ছিল অ্যালভিওলার নালী, তাহলে শ্বসনতন্ত্রের বায়ু পরিবহন অঞ্চল নয় হচ্ছে তোমার অ্যালভিওলার নালী। ঠিক আছে, আই থিঙ্ক এরপরে হচ্ছে তোমাদের আর ভুল হবে না। ওকে, তারপরে হচ্ছে ওকে, এটা তো তোমাদেরকে বলে দিয়েছি যে আমাদের 99 টাকার হচ্ছে একটি কোর্সে ভর্তি চলছে, নার্সিং প্রিপারেশনের একদম লাস্ট মুহূর্তের যারা হচ্ছে প্রিপারেশন নিতে যাচ্ছ বা ভর্তি পরীক্ষায় যারা বসবা, প্রিপারেশন একটু নড়বড়ে বা নিজেকে একটু ঝালাই করতে চাচ্ছ, তারা হচ্ছে আমাদের প্রোগ্রামটিতে ভর্তি হয়ে যেতে পারো। এখানে ভর্তি হলে তুমি হচ্ছে 16টি রিভিশন ক্লাস পাবে এবং সাথে হচ্ছে পরীক্ষা দিতে পারবে, এবং প্রত্যেকটা ক্লাসে হচ্ছে তোমাকে পিডিএফও দিয়ে দেওয়া হবে। যদি হচ্ছে ভর্তি হতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। ওকে, ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী কোনটি, এটা বলো। এখন হচ্ছে আমি শুধু মানে এক একটা করে প্রশ্ন দেখে যাবো, তোমরা হচ্ছে কমেন্ট করে যাও, ঠিক আছে? আমি প্রশ্ন দেখাবো, তোমরা হচ্ছে কমেন্ট করে যাবা যে কতটা, মোট পরীক্ষা কতটি নেওয়া হবে। 15টা ক্লাস মানে 15টা পরীক্ষা তো তোমরা দিতেই পারবা, 15টা মেগা এক্সাম বলো বা মডেল টেস্ট বলো, 15টা হচ্ছে তোমরা দিতে পারবা। মোটিভেশন দেন এমডি মিলন হাসান হোসেন, সরি এমডি মিলন হোসেন ভাইয়া বলতেছে মোটিভেশন দেন। তোমার জীবনের সব থেকে বড় মোটিভেশন তুমি নিজে, কারণ তুমি জানো তোমার নিডটা কি, তোমার কি দরকার। ঠিক আছে, তোমার যদি একটা চান্স দরকার হয় তাহলেই তুমি এই ক্লাসটা করতে আসছো, তোমার যদি চান্স দরকার না হয় তুমি তাহলে ক্লাস করতে আসো নাই, তোমার দরকারও নাই। ঠিক আছে, তো তুমি যদি চান্স পাও তোমার লাইফে তুমি ভালো কিছু করতে পারবা, শাইন করতে পারবা। যদি চান্স না পাও বিশ্বাস করো কেউ ফিরেও তাকাবে না। যদি আজকে সুন্দর একটা গার্লফ্রেন্ড থাকে বা সুন্দর একটা বয়ফ্রেন্ড থাকে, ও দেখবা যে যেদিন চান্স শুনছে যে হয় না, ও সেদিনই ভাইগা যাইবো, ও সেদিনই ভাইগা যাইবো। বাবা মাও ফিরে তাকাবে না, এটা এটা প্রকৃতির নিয়ম। বাবা মাও তোমার হচ্ছে মানে আগের মতো ওই ভাবটা থাকে না,
বুঝতে পারছো? হ্যাঁ, তোমাকে হয়তো বা সান্ত্বনা দিবে, এটা করবে সেটা করবে, বাট বাবা মা ওভাবে তোমার পাশে থাকবে না, কোনো আত্মীয় স্বজনের কাছে যাইতে পারবে না, বন্ধু বান্ধবের মুখ দেখাতে পারবে না। সর্বোপরি কথা হচ্ছে যে নিজের লাইফটাকে নিজে বরবাদ করলা, নিজের ক্যারিয়ারটা শেষ করে ফেললা। বুঝতে পারছো? তো এই জন্য এই মুহূর্তে একটু কষ্ট করো, যদি চান্সটা পেয়ে যাও তখন দেখবা যে শুধু শান্তি আর শান্তি। তখন নিজের একটা পজিশন হবে, নিজের একটা ক্যারিয়ার হবে, ভালো কিছু করতে পারবা, চাইলে অ্যাব্রোডে উড়াল দিতে পারবা। বাংলাদেশ যদি ভালো না লাগে, পছন্দ না হয়, পাবলিক ভাবেই আমি তোমাদেরকে বলতেছি, যদি তোমার ভালো না লাগে তুমি বাইরেও চলে যেতে পারবা। হিউজ অপরচুনিটি তোমার জন্য অপেক্ষা করতেছে, কিন্তু এই অপরচুনিটি তুমি তখন পাবা যখন তুমি একটা চান্স পাবা। তুমি যদি চান্সটা না পাও তখন সব দিকে শেষ, এই কুলো যাবে ওই কুলো যাবে, সব শেষ। ইয়াম আহমেদ ম্যাডাম, আপনার ছেলে মেয়ে কয়টা আছে? আমি হচ্ছে আমি তিন ছেলে মেয়ের বাপ, ঠিক আছে, সরি মা, আমি তিন ছেলে মেয়ের মা। ওকে, আপু এখন পর্যন্ত কোন গ্রুপে কতজন অ্যাপ্লাই করছে একটু জেনে বলবা? বাচ্চা, এটা আসলে আমি এখনো দেখি নাই যে তোমার কোন গ্রুপে কতজন করে করছে অ্যাপ্লাই। আমি আসলে দেখি, আমি পেজে জানিয়ে দিতে বলবো না, আমি খোঁজ খবর নিয়ে জানিয়ে দিতে বলবো না। মোহাম্মদ শাকিল জি আপু, গতবার চান্স পাইনি দেখে এমন পরিস্থিতির শিকার হচ্ছে। অলরেডি তুমি শিকার হইছো, মানে হচ্ছে দ্বিতীয়বার তোমাকে সুযোগ দিয়েছে, দ্বিতীয়বারে আই থিঙ্ক তুমি নিজেকে নিরাশ করবে না, তোমাকে কেউ নিরাশ করবে না যদি তুমি নিজেকে নিরাশ না করো। বুঝতে পারছো? নিজেকে যদি তুমি সব ধোকা দাও তাহলে পাবলিক আর কি করবে, তোমাকে তো ধোকা দিবেই। তো গতবারে মিস হয়েছে, এবছর যেন মিস না হয়, নিজেকে সেভাবে করে প্রিপেয়ার করো। তো এটা বলো, ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী। আমি তোমাদেরকে যতই মোটিভেশন দিই বাবা, লাভ হবে না যদি তুমি নিজেকে না নিজে মোটিভেট করো। তোমার লাইফে সব থেকে বড় মোটিভেশন তুমি। ওকে, আচ্ছা, ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী হচ্ছে H2S বলেছো, H2S। আর আর কি দেখলাম রে, আর কেউ বলতেছো না কেন? পাইছি নুসরাত মিম বলছো SiO2 সিলিকন ডাইঅক্সাইড। হ্যাঁ, আমাদের ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, ঠিক আছে। খুবই তোমার হচ্ছে মারাত্মক ক্ষতিকর একটা পদার্থ হচ্ছে কি বলে, সিলিকন, ঠিক আছে। তো সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে আমাদের ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী, লাং ক্যান্সার হয় যেটার জন্য। ওকে, আজকাল অধিক হারে শ্বাসকষ্ট রোগের জন্য নিম্নের কোনটি দায়ী? একটা আছে চান্স পাইতেই হবে, হ্যাঁ চান্স তো অবশ্যই পেতে হবে। এটা বলো আপু, ডিপ্লোমাদের অ্যাব্রোডে রেজিস্টার্ড নার্স নেয়? আপু অবশ্যই নেয়। নার্সিং এর তোমার হচ্ছে দুইটা ডিগ্রি, একটা বিএসসি ডিগ্রি, একটা হচ্ছে তোমার ডিপ্লোমা ডিগ্রি। যেরকম তুমি ইঞ্জিনিয়ারিং সেক্টরে দেখো যে বিএসসি ডিগ্রি থাকে, ডিপ্লোমা ডিগ্রি থাকে। তোমার কাছে কেন মনে হয় যে ডিপ্লোমাদের নিবে না? সবার যাওয়ার সুযোগ আছে। ইভেন দো অ্যাব্রোডে বাংলাদেশ থেকে, এটা একদম সত্য কথা, বাংলাদেশ থেকে অ্যাব্রোডে চাহিদা অনেক বেশি এবং সুযোগ সুবিধা বলো, সম্মান বলো, সব বেশি। বাবা, আমার মুখের কথা তুমি কেন বিশ্বাস করবা? তুমি হচ্ছে অনলাইন দেখো, সার্চ করো, ওয়েবসাইটে যাও, বিভিন্ন দেশের ওয়েবসাইটে ঢুকো, সেখানে গিয়ে তুমি দেখতে পারবা যে চাহিদাটা কেমন, রেসপেক্টটা কেমন, আর হচ্ছে সুযোগ সুবিধাটা কেমন। আমার মুখের কথা তুমি কেন বিশ্বাস করবা? 15 নাম্বার স্কিপ হয়ে গেছে। 15, আচ্ছা যাই হোক, 17তে চলে আসছি, একটা দুটো স্কিপ হইলে সমস্যা নাই। শান্তা সাদি আপু, ডিপ্লোমাদের কি অ্যাব্রোড সিনিয়র নার্স নেয়? হ্যাঁ বাবা নেয়, তো আমি বললামই তো তোমাদেরকে, এই তো মাত্রই বলে দিলাম। ওকে, বলেছো সালফার অধিক হারে শ্বাসকষ্টর রোগীর জন্য নিম্নের কোনটি দায়ী? একটা হচ্ছে সালফার, একটা হচ্ছে কার্বন মনোক্সাইড আছে, নাইট্রাস অক্সাইড আছে, CaSO4 আছে। দেখছো, স্লাইড পিডিএফ দিতে বললেন না, তাদের আবার মনে থাকে না। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিব, তার জন্য পিডিএফটা দিয়ে দেয়। তাহলে তোমরা কি বলছো দেখো, এখানে এসে সবাই হচ্ছে কমেন্ট কোনটা করতেছো, সালফার ডাইঅক্সাইড। ওয়াই ম্যান, ওয়াই সালফার ডাইঅক্সাইড কেন? তোমাদেরকে একটু আগে আমি কার্বন কই গেল রে, কার্বন মনোক্সাইডের মানে ভয়ঙ্কর দিকটা বুঝালাম না? এই কার্বন মনোক্সাইড হচ্ছে মারাত্মক ক্ষতিকর গ্যাস। তুমি দেখো আমাদের শিল্প যে নগরীগুলো বা শিল্প এলাকা যেগুলো, ঢাকার যেখানে দেখবে যে শিল্প এলাকা বেশি, বা হচ্ছে এটা গাজীপুরের দিকে তোমার অনেক ধরনের ফ্যাক্টরি বা এগুলো থাকে যেখান থেকে তোমার কেমিক্যাল মিশ্রিত হয়, ওই অঞ্চলের বায়ু দেখবো অনেক বেশি দূষিত থাকে এবং ওখানে কিন্তু অ্যাসিড বৃষ্টিও হয়। তো ওইসব এলাকায় যারা থাকে তাদের শরীরে এই কার্বন মনোক্সাইডের পরিমাণ কিন্তু বেশি থাকে। তোমাদেরকে বলছিলাম অক্সিজেন আর হচ্ছে কার্বন মনোক্সাইড, এই দুইটার মধ্যে অক্সিজেন তোমার বডি তখন নিতে চাইবে না, বেশি জায়গা জুড়ে থাকবে কার্বন মনোক্সাইড, এবং এইটা তোমার তখন শ্বাসকষ্ট বাড়াই দিবে। শ্বাসকষ্ট বাড়াই দিলে মানুষ মারাও যেতে পারে।
বুঝতে পারছো? তাহলে অধিক হারে শ্বাসকষ্টের জন্য দায়ী হচ্ছে তোমার কার্বন মনোক্সাইড। বুঝতে পেরেছো? এটা হচ্ছে তোমার সিলিকন ডাইঅক্সাইড, সরি সালফার ডাইঅক্সাইড না, এটা হচ্ছে কার্বন মনোক্সাইড, মনে রাখবা। ওকে, এই সিলি সিলি ব্যাপারগুলো ভুল করা যাবে না বাবা। ওকে, এইটা বলো, এটা খুবই ভালো একটা জিনিস। শ্বসনতন্ত্রের সাথে সংশ্লিষ্ট নয় কোনটি? মানে এই চারটা অপশনের মধ্যে কোন অপশনটা তোমার হচ্ছে শ্বসনতন্ত্রের সাথে রিলেটেড না বা শ্বসনতন্ত্রের অংশ না? একটা দেওয়া আছে ল্যারিংস, একটা দেওয়া আছে ট্র্যাকিয়া, একটা দেওয়া আছে, এটা ব্রাকাই না বাবা, এটা ব্রোঙ্কাই হবে, ব্রোঙ্কাই, ব্রোঙ্কাই, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমার ইসোফেগাস। পূজা বৈষ্ণব বলেছো, রিম বলেছো, মোহাম্মদ শাকিল বলেছো, জান্নাতুন নিসা বলেছো, ফারিয়া মারজাহান বলেছো, আলিফা আক্তার জি বলেছো। রাইট রাইট বাবা, এটা সহজ প্রশ্ন, এটা আমি আর ব্যাখ্যায় তোমাদের যাবো না, কারণ আমি ইতোমধ্যেই তোমাদেরকে চিত্র দেখাই দিচ্ছি। চিত্রের মধ্যে আমার মনে হয় না কোথাও তোমরা ইসোফেগাস দেখছো। এই ল্যারিংসটা ইংলিশে দেওয়া আছে, ল্যারিংস ফ্যারিংস এগুলো ইংলিশে দেওয়া আছে, বুঝছো? তো এটা অবশ্যই ল্যারিংস ফ্যারিংস বা হচ্ছে ট্র্যাকিয়া ব্রোঙ্কা এগুলো সব শ্বসনতন্ত্রের অংশ, বাট ইসোফেগাস হচ্ছে আমাদের শ্বসনতন্ত্রের অংশ না, এটা আবার আমাদের পৌষ্টিকতন্ত্রের অংশ। বুঝতে পেরেছো? খুবই সহজ। তারপরে হচ্ছে এটা বলো, অ্যাডামস অ্যাপেল কোথায় থাকে? অ্যাডামস অ্যাপেল কোথায় থাকে? হ্যাঁ ভগবান, আমার ফোনটা না বন্ধ হয়ে যায়। অ্যাডামস অ্যাপেল কোথায় থাকে এটা বলো। এটা বলো, অ্যাডামস অ্যাপেল কোথায় থাকে? একটা হচ্ছে তোমার ষড়যন্ত্র, শ্বাসনালী, ব্রোঙ্কাস, আর হচ্ছে ফুসফুস। এটা হচ্ছে ফুসফুস। আমি বুঝলাম না, ফোনে কি চার্জ আমি দিতে ভুলে গেছি। আহ শাহিদা আক্তার আপু, আরএন পাস করার শর্টকাট টেকনিক জানান। আরএন পাস করার আপু, আমি তো নিজেই পাস করছি এমনি এই পড়ানোর থেকে না, তবে এটা সত্যি যে আমি আরএন পাস করার আমার জন্য ইজি ছিল, কারণ হচ্ছে আমি এই বায়োলজি বা এগুলোর সাথে রিলেটেড ছিলাম, আমাকে অনেক হেল্প করছে। যদি এগুলোর সাথে আমি রিলেটেড না থাকতাম তাহলে আমার পাস করা কঠিন হয়ে যেত, কারণ আমি তো সারা বছর কি পড়াশোনা করেছি আপনারা জানেন। যাই হোক, এটাই আমার শর্টকাট টেকনিক আর কি, আমি জানতাম আমাকে এটা হেল্প করবে, তো ওটাই হয়েছে। মোহাম্মদ শাকিল 19-এ ক বলেছো, সাদিয়া আফরিন বলেছো এ, আবার কেউ বলেছো ঘ, ফুসফুস। কি ছিল রে, অ্যাডামস অ্যাপেল কোথায় থাকে? ফুসফুস কে বললি দাঁড়া, এই অ্যাডামস অ্যাপেল কই থাকে? ফুসফুসে। আরেকজন বলছে মুজাহিদুল ইসলাম, এমডি মুজাহিদুল ইসলাম। আরে এই বেটাগুলা তাহলে অ্যাডামস অ্যাপেল চিনে না, তোদের কি অ্যাডামস অ্যাপেল নাই বলতো আমাকে। এই যে আমাদের এখানে দেখবা ছেলেদের বেশি বোঝা যায়, গলার এখানে একটা হাড্ডি অনেক বেশি উঁচু হয়ে থাকে, অনেক সুন্দর লাগে। এটা বলতে পারো যে ছেলেদের একটা মানে সৌন্দর্য প্রকাশের একটা জিনিস হচ্ছে তোমার এই অ্যাডামস অ্যাপেল। মেয়েদের যেমন তোমার বিউটি বোন থাকে, যেটাকে আমরা বলি ক্লাসিক্যাল বিউটি বোন থাকলে মেয়েদের সুন্দর লাগে, ছেলেদের একটা সৌন্দর্যবর্ধক জিনিস হচ্ছে তোমার এই অ্যাডামস অ্যাপেল। বুঝতে পেরেছো? যেটা হচ্ছে তোমার ষড়যন্ত্র থাকে, এই যেটা থাকে, তুমি হাত দিবা এখানে দেখো, এটা কাঁপে, এটা কিন্তু কাঁপে, ঠিক আছে? তার মানে এখান থেকে ভয়েসটা উৎপন্ন হয়, শর্টটা উৎপন্ন হয়, যে কারণে এটাকে আমরা বলি ভয়েস বক্স। তো এখানেই থাকে তোমার হচ্ছে অ্যাডামস অ্যাপেল। বুঝতে পেরেছো? যেটা ছেলেদের একদম ভিজিবল, অনেক উঁচু থাকে, অনেক উঁচু থাকে, এবং এটা অনেক সুন্দর লাগে ওদের, দেখবে যে ওরা যখন কোনো কিছু খাওয়া দাওয়া করে, যদি তাকায় থাকো তাহলে বুঝতে পারবা এটা আপ ডাউন করে। এটা হচ্ছে তোমার ষড়যন্ত্রে থাকে, বুঝতে পেরেছো? এটা ষড়যন্ত্রে থাকে রে, ফুসফুসে থাকে না। Yes, I'm already an RN. Okay? আমাদের হচ্ছে এই যে গত ফ্রাইডেতেই আমার হচ্ছে লাইসেন্স পরীক্ষা ছিল, তো তোমাদের দোয়ায় ভালোবাসায় আমার সর্বশক্তিমানের কৃপায় হচ্ছে নাও আই এম অ্যান আরএন। আপু বিউটি বর্ন আর অ্যাডামস অ্যাপেল কতবার বলছে বুঝাইছে ক্লাসে? হ্যাঁ বাবা, অনেকবার বলেছি। যারা মনোযোগ দিয়ে শুনেছো তারা ভুল করনি, যারা মনোযোগ দাওনি তারাই ভুলটা করছো। আচ্ছা, এইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি এখন তোমাদের হচ্ছে যেগুলো একদম হাইলাইটেড সেগুলো তোমাদেরকে একটু দেখাবো, ঠিক আছে? এখানে অনেকগুলো প্রশ্ন আছে, আমি যদি মানে বড় করতে যাই অনেক বড় হয়ে যাবে। ওকে, সবচেয়ে হালকা গ্যাস কোনটি? একটা হচ্ছে হাইড্রোজেন, একটা হিলিয়াম, একটা নাইট্রোজেন, একটা হচ্ছে তোমার আর্গন।
21-এ এ, রিম হচ্ছে এ বলেছো, 21-এ বি বলেছো, এ বলেছো বি বলেছো, হাইড্রোজেন আর হিলিয়াম। এখন বলবেই আমার নাম বাদ দিয়ে অন্য নাম বলে, এস জান্নাতুন নিসা। আরে বলে দিয়েছি তো বাবা, এই দেখো পড়ে ফেলছি। খালি রাগ করে পোলাপেন গুলা। ক বলেছো, 21-এ ক বলেছো হাইড্রোজেন, গ বলেছো অনেকে নাইট্রোজেন। এই নাইট্রোজেন দাঁড়া, এই নাইট্রোজেন তোরে নাইট্রোজেনের মধ্যে ছেড়ে দিব এবার। সাদিয়া ফিন এটা নাইট্রোজেনের মধ্যে আমি ছেড়ে দিব। জানো তো নিসা, ভুল করার একটা মানে কি বলে এটাকে, থাকে না যে এইটা ভুল করার মতো বা এখানে ভুল করেছে, আরে কথা ভুল করার কথা তোমাদের হাইড্রোজেন আর হচ্ছে হিলিয়ামের মধ্যে, নাইট্রোজেন আর এরকম তো আসবেই না। হাইড্রোজেন আর হিলিয়ামের মধ্যে তোমাদের হচ্ছে ভুল করার কথা, বুঝতে পেরেছো? এখন দেখো, তোমাদের সবচেয়ে হালকা গ্যাস এখানে হচ্ছে হাইড্রোজেন। ওকে, তবে হ্যাঁ কোনো কোনো জায়গাতে তোমরা হিলিয়ামও দেখতে পারবা, কোনো কোনো সোর্সে তোমার, তুমি যদি হচ্ছে অনলাইন ঘাটাঘাটি করো, কোনো কোনো জায়গাতে হিলিয়াম দেখতে পারবা, কিন্তু অধিকাংশ জায়গাতে তোমার হচ্ছে হাইড্রোজেনের ব্যাপারটা দেওয়া আছে, অধিকাংশ জায়গাতে, ঠিক আছে, অধিকাংশ জায়গাতে হাইড্রোজেন দেওয়া আছে, তো তোমরা হচ্ছে হাইড্রোজেন দিবা। মানে এটার পক্ষে বিপক্ষে দুইটারই যুক্তি অনেক জায়গাতে দিয়েছে, তবে হ্যাঁ এটা সঠিক উত্তর হবে তোমার হাইড্রোজেন। ওকে, আমি হচ্ছে আর ইন ডিটেলসে গেলাম না, এটা হবে হাইড্রোজেন। ওকে, তো এটা তোমাদের বেশ কয়েকবার আমি অলরেডি বলে দিয়েছি, আমাদের হচ্ছে 99 টাকার একটি কোর্সে ভর্তি চলছে। তো এখানে যদি তুমি ভর্তি হও, একদম শেষ মুহূর্তে প্রস্তুতি নিতে পারবে, 16টি রিভিশন ক্লাস তোমরা পাবে, সাথে হচ্ছে পরীক্ষা দিতে পারবে, এবং তোমাদেরকে পিডিএফ দিয়ে দেওয়া হবে। যদি হচ্ছে ভর্তি হতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। ইয়েস, হাইড্রোজেন তো বেস্ট উত্তর। হ্যাঁ, মোহাম্মদ শাকিল বলেছো হাইড্রোজেন বেস্ট উত্তর। ওকে ওকে, এটা বলো, কৃত্রিম উপায়ে তৈরি করা মৌলিক পদার্থের সংখ্যা কত? আরে অপশনটা কি বানাইছিস রে, এখানে 98 দেওয়া উচিত ছিল, কেন দেয়নি? 98 দিলে ভালোই তো, তাহলে একটু প্যাচ লাগতো। হিলিয়াম তো পড়ছিলাম ম্যাম, ওই যে বললাম যে কোনো কোনো জায়গাতে তোমার হিলিয়ামও দেওয়া আছে, কিছু কিছু সোর্সে তোমার হিলিয়াম দেওয়া আছে, তবে অধিকাংশ সোর্স গুলোতে তোমার হচ্ছে হাইড্রোজেন দেওয়া। ওকে, এই জন্য হাইড্রোজেন দিও, কারণ যারা প্রশ্ন করবে, তো এরকম মানে কি বলে তোমার, ধরো একটা বইয়ে যে বই থেকে প্রশ্ন হবে বা যে সোর্স থেকে প্রশ্ন হবে, ওই সোর্সে যে উত্তর দেওয়া আছে ওরা সেই উত্তরটা ইউজ করবে। তো এখানে তোমার হাইড্রোজেনটাকেই নিবে ওরা, বুঝতে পেরেছো? কারণ যেহেতু অধিকাংশ সোর্সে তোমার হচ্ছে এটা দেওয়া। আহ আমার নাম বললেন, অন্যজনের নাম বলে। হাদিস মিয়া, এমডি হাদিস মিয়া। হোয়াট, কি বলতে চাচ্ছো তুমি? বৃষ্টি 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 ডি বলেছো, সবাই ডি বলেছো। ওকে, এখানে আরেকটা অপশন দিলে ভালো হতো, আমি যদি এটা প্রশ্ন তৈরি করতাম তাহলে আমি 98 দিতাম। ঠিক আছে, তো দেখো, কৃত্রিম উপায়ে তৈরি করা মৌলিক পদার্থের সংখ্যা হচ্ছে 20টি। আর যদি বলা হয় যে তোমার প্রকৃতিতে কয়টি পাওয়া গেছে, যেটা হবে তোমার 98টি। ঠিক আছে, টোটাল মিলে হচ্ছে 118টি, মোট মৌলিক পদার্থের সংখ্যা 118টি। অপশন ভুল, 98 দেয় না, আমরা তো পারবোই। এটাই হইতেছে ভুল হয়েছে, 98 দিলে তোমরা দু একজন প্যাচ লাগাইতা। আচ্ছা, এটা বলো, কোনটি মৌলও নয় আবার যৌগও নয়? কোনটি মৌলও নয় আবার যৌগও নয়, এটা পারবা? 22-এ 5টি। এটা 22-এ 5টি কি করে হলো? 5টি কি করে হলো? ওটা 20টি না? এটা 20টি তো। সিরিয়াসলি? দেখো 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 দেখো, এটা বলো। আম, ফারিয়া মারজান বলেছো, রিম বলেছো। আচ্ছা, ওয়েল, দেখি কেউ ভুল উত্তর দিলে তাহলে আমি বলবো, ভুল উত্তর না দিলে আর বলবো না। ওকে, রিম বলেছো, ফারিয়া মারজান, দুজনের উত্তর আমি দেখতে পাচ্ছি নাকি? আমার লাইফ কি, ফোনটা বন্ধ হইস না রে। তামান্না আপু, আরে আমার মা ফোন দিচ্ছে। তামান্না আপু, আমার একটা ফোন দিয়া যায়, ফোনে 2% চার্জ টুকুস করে বন্ধ হয়ে যাবে। একটা ফোন দিয়া যায়, 2% চার্জ আছে।
আমার আমার কাছে কেন কমেন্টটি এখন আর শো করবে না? ফোনটা বন্ধ হইস না, সেটা বলো তাড়াতাড়ি কও দেখি। কেউ ভুল উত্তর দিলে তাহলে আমি কারেকশন করবো। বায়ু বায়ু বায়ু, রাইট, ঠিক আছে। আমি আর পেঁচাইলাম না যেহেতু তোমরা সঠিক উত্তর দিয়েছো, সি বলেছো। সি, এই সি আবার কে বলছিস রে? শর্করা কেন হবে? কার্বোহাইড্রেট কেন হবে? এটা বলো কোনটি মিশ্র পদার্থ? যারা পেইড ব্যাচের স্টুডেন্ট তাদের কি সিক্রেট ব্যাচে ভর্তি হবে আপু? পেইড ব্যাচের, পেইড ব্যাচ আর সিক্রেট ব্যাচ আলাদা, আমি তো এটাই জানি না। কি জানতে চাচ্ছ পেইড ব্যাচ আর সিক্রেট ব্যাচ? তোমরা যারা পেইড করছো বা পেইড ব্যাচের স্টুডেন্ট আছো তারাই তো অলরেডি তোমার সব জায়গাতে তোমরা সুযোগ পাবা। আমাদের ফ্রি বলো বা হচ্ছে পেইডের সুযোগ তো পাবাই, ফ্রি সুযোগও তো তোমরা পাবা। ওকে, কোনটি মিশ্র পদার্থ? বাবা এটা ছোটবেলা থেকে জেনে আসতেছো, এটা হচ্ছে ছোটবেলা থেকে জেনে আসতেছো যে বায়ু একটা মিশ্র পদার্থ, ঠিক আছে? ছোট থেকে জেনে আসতেছো। ওকে, আমরা হচ্ছে নেক্সটে চলে যাই। এটা বলো আইসোটোপের 15 7 নাইট্রোজেন, ঠিক আছে? আইসোটোপের নিউট্রন সংখ্যা কত? এটা একটা আইসোটোপ, এটা নিউট্রন সংখ্যা কত? এটা বলো তাড়াতাড়ি বলো বাবারা, তাড়াতাড়ি বলো। এখন আমি শুধু তোমাদের কাছে প্রশ্ন দেখাবো আর হচ্ছে টুকুস টুকুস করে তোমরা উত্তর করবা। হাই ভগবান, কই চলে গেলি? থ্যাংক ইউ। ফোনটা এখনই বন্ধ হয়ে যাবে রে। পাওয়ার সেভিং। পূজা বৈষ্ণব বলেছো, আম্বি আক্তার বলেছো, রিমা বি বলেছো। ওয়েল, যারা 8 বলেছে সঠিক উত্তর, ঠিক আছে? তো দেখো, তোমার নিউট্রন সংখ্যা বের করার সূত্র কি? এটা একদম মানে তোমার কোনটা পারমাণবিক সংখ্যা কোনটা ভর সংখ্যা এগুলা কিছু চিন্তা করা লাগবে না। উপরটা নিচেরটা বাদ দিবা, ঠিক আছে? উপরটা থেকে নিচেরটা বাদ দিবা, যা থাকবে ওইটাই নিউট্রন সংখ্যা। তাহলে 15 থেকে 7 বাদ দিলে কত থাকে? 8 থাকে। তাহলে 8ই হচ্ছে তোমার নিউট্রন সংখ্যা। একদম সহজ সূত্র, ঠিক আছে? এর থেকে সহজ সূত্র আর নাই। ওকে, তারপরে হচ্ছে আমরা আরেকটু দেখি। এই যে দেখো, এটা তোমাদেরকে আমি আগে বলছিলাম, ওই যখন পানির রাসায়নিক সংকেত কি এটা বলছি, তখন হচ্ছে তোমাদেরকে আমি কিন্তু এটা বলছিলাম যে ভারী পানির সংকেত কি, এটা বলো দেখি। এবার যদি কেউ ভুল করে তাইলে আমি বুঝে নেবো তোমরা ক্লাসে মনোযোগী ছিলে না। ভারী পানির সংকেত কি? 26-এ বি বলছো, পূজা বৈষ্ণব বি বলছো, আম্বি আক্তার বলেছো বি। রাইট, দেখো সবাই সঠিক উত্তর দিয়েছে, আমি আর কি বলবো। ভারী পানি হচ্ছে তোমার B2, আর যদি নর্মাল পানি বলে তাহলে হচ্ছে H2O। ওকে ওকে, এটা বলো পারমাণবিক ভরের একক কি? পারমাণবিক ভরের একক কি? সাতাশ বলো বাবা, 27 বলো। তোমার হচ্ছে পারমাণবিক ভরের একক কি আছে? আমার এখানে কি একটু স্লো আসতেছে কমেন্ট? D3 বাবারা, D2 তো চলে গেছে অলরেডি। এটা বলো পারমাণবিক ভরের একক কি? এটা আছে তোমার জি, একটা আছে তোমার জি পার মোল, একটা আছে একক নেই, একটা হচ্ছে AMU। 27-এ গ বলেছো পারমাণবিক ভরের একক নেই। আচ্ছা, ভরের একক নাই নর্মালি আমাকে বলো তো, ভরের কি একক নাই? তাহলে যদি ভরের একক থাকে তাহলে হচ্ছে পারমাণবিক ভরের কেন থাকবে না আমাকে বলো তো? মা আমি লাইভ ক্লাসে আছি, কিছু বোবা। আচ্ছা, আমি তোমাকে বাসায় যেয়ে কল দিব, কারণ আমার ফোনে হচ্ছে চার্জ নাই, ফোনটা বন্ধ হয়ে যেতে পারে। আমি তোমাকে বাসায় গিয়ে কল করবো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এটা বলো বাবা, তোমার যদি ভরের একক থাকে তাহলে পারমাণবিক ভরের হোয়াই নট? দেখো, পারমাণবিক ভরের একক হচ্ছে তোমার AMU, ঠিক আছে? নাও, এটা হচ্ছে AMU। AMU এর পূর্ণরূপ হচ্ছে তোমার অ্যাটমিক মোলার ইউনিট, এই টাইপের কিছু একটা, এম এম দিয়ে কিছু একটা হয়, ঠিক আছে? তোমার পারমাণবিক ভরের একক হচ্ছে AMU।
ওকে, এটা জেনে রাখবা। পারমাণবিক ভরের একক হচ্ছে তোমার AMU, অ্যাটমিক সামথিং ইউনিট আর কি, এটা দ্বারা পূর্ণরূপ হচ্ছে ওইটাই এরকম। দেখো তোমরা কিন্তু এসব জায়গাতে এসে ভুল করতেছো, ঠিক আছে? এটা বলো নিউট্রন আবিষ্কার করেন কে? এটাও পারবা আই থিঙ্ক। ক্রাশ খাইলাম, শান্ত সরকার কে ফেলছো? এই রোজা রমজান মাসে কেউ খায়? হ্যাঁ, ক্রাশ ক্রাশ খায়? রোজা ভেঙে যাবে না? তাসু বলেছো জি। কোনটা রে? ফারিয়া মারজাহান কোনটা বলতেছে? অ্যাটমিক মাস ইউনিট, এটাই। ফারিয়া মারজাহান বলেছো 28 গো। চ্যাডউইক, জীবনটাই লস না রে বাবা, এখনো সময় আছে, দু একটা তো ভুল যাবে। তুমি কি এটা মনে করো যে তোমার 100টা প্রশ্ন তোমাকে দিবে, তুমি 100টাই সঠিক উত্তর করবা? তুমি 100টা প্রশ্ন দিবে, তোমার প্রিপারেশন হায়ার লেভেলের, তুমি 90টা কারেক্ট করে আসছো, রেজাল্ট যখন আসবে তুমি দেখবা তোমার 80টা হয়ে গেছে। বুঝতে পারছো? তোমার 90টা হয়নি, কারণ তুমি যেটা চিন্তা করে আসবা ওইখান থেকে তোমার 10 আপ ডাউন হবে। তুমি কারেক্ট যেটা বলবা যে আমি 90 পাবো মানে 90, পসিবলই না, মানে সম্ভাবনাই নাই কোনো, ঠিক আছে? তো তোমার হচ্ছে 10 হাতে রাখতে হবে। মাঝে মধ্যে পারাগোশন ভুল হয়, আহ মনে হয় কচু গাছে ফাঁসি দিতাম। কচু গাছে ফাঁসি দিতে হবে না বাবা, এর দু একটা হয় এটা। আমি এই যে তোমার হচ্ছে গত ফ্রাইডেতে হচ্ছে লাইসেন্স পরীক্ষা দিয়ে আসছি, ওইখানে আমারও এমন হয়েছে, মানে পারাকোশ্চেন ভুল করি নাই, বাট ওটা একটু বাকি রাখছিলাম, পরে যে আর সময় পাই নাই, পরে কি যে দিয়ে আসছি আমি নিজেও মনে হয় ভুলে গেছি পরে। যাই হোক, তো এদিকে একটু চোখ কান খোলা রাখবা। নিউট্রন আবিষ্কার করেছেন, ওয়েল, যারা চ্যাডউইক বলেছো তাদের উত্তর সঠিক, ঠিক আছে? নিউট্রন আবিষ্কার করেছিলেন হচ্ছে চ্যাডউইক। দেখি আর কি কি প্রশ্ন হইতে পারে। প্রতিটি ইলেকট্রনিক কক্ষে ইলেকট্রনের সংখ্যা কত? এটা বের করার সংখ্যা বলতে আসলে সূত্রটা কি, মেইন সূত্রটা কি, কোন সূত্র দিয়ে হচ্ছে আমরা প্রত্যেকটা কক্ষপথের ইলেকট্রন সংখ্যা বের করতে পারি, যে এই কক্ষপথে কতটা ইলেকট্রন থাকবে, প্রথম কক্ষপথে কয়টা থাকবে, তারপর হচ্ছে তোমার দ্বিতীয় কক্ষপথে কয়টা থাকবে, তৃতীয় কক্ষপথে কয়টা থাকবে। আপু আপনার কি চার্জ হয়েছে? বাবা আমার চার্জ কি করে হবে, আমার ফোনের চার্জ, এই যে আমারটা ফোন, অফিস থেকে হচ্ছে যে আরেকটা দিয়ে গেছে, ওটা দিয়ে হচ্ছে তোমাদের ক্লাস নিচ্ছে। আলিফা আক্তার বলেছে 29 বি। থ্রু এন স্কয়ার, মিম আক্তার, ওকে, এটা সবাই পারো। থ্রু এন স্কয়ার দিয়ে হচ্ছে আমরা ইলেকট্রন বের করি কোন কক্ষপথে কয়টা, যেখানে এন এর মান সমান কি হতে পারে, এন এর মান সমান হচ্ছে তোমার 1 2 3 4 এভাবে হচ্ছে হয়, ঠিক আছে? 1 মানে কক্ষপথ, প্রথম কক্ষপথে, 2 মানে হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, 3 মানে তৃতীয় কক্ষপথ, এগুলো তোমরা সবাই জানো। আপু তমাল কই আজকে? হ্যাঁ রে, আজকে তমালকে তো দেখছি না ক্লাসে, কি করো, কি পড়াশোনা ছেড়ে দিছে নাকি রে? তারপর আর হচ্ছে, ওকে এটা বলো, খাবার সোডা বা বেকিং পাউডারের রাসায়নিক সংকেত কি? মানে যে সোডা আমরা খাই গ্রামের ভাষায় বা আঞ্চলিক ভাষায় যেটাকে বলা হচ্ছে খাই সোডা, ঠিক আছে? খাই সোডা। ওই দেখবা যে যখন চিতই পিঠা বানায় ওইটাতে দেয়, বা হচ্ছে ওই যে গুজের তেলের পিঠা বানায় ওইটাতে দেয়, যাতে করে ফুলে ফুলে টুবুস টুবুস করে ওঠে, ঠিক আছে? তো ওইটাই হচ্ছে তোমার খাবার সোডা বা হচ্ছে বেকিং পাউডার। তো বেকিং পাউডার আসলে আমরা দোকানে গিয়ে বললে দুইটা নামেই দেয়, তোমার খাই সোডা বললেও দেয় বা বেকিং পাউডার বললেও দেয়। তো এই দুটো হচ্ছে আমাদের বাণিজ্যিক নাম, এর একটা রাসায়নিক নাম আছে এবং রাসায়নিক সংকেত আছে, ওইটা কি বলো? NaCO3। রাইট। দেখো, খাবার সোডা বা বেকিং পাউডারের রাসায়নিক সংকেত হচ্ছে সোডিয়াম বাই কার্বনেট, ঠিক আছে? NaCO3, এই এইচ যদি মাঝখানে থাকে তাহলে আমরা বাই বলি, ঠিক আছে? সোডিয়াম বাই কার্বনেট। তোমাকে রাসায়নিক সংকেতটা না এসে রাসায়নিক নামও কিন্তু আসতে পারে। তো তোমাকে হচ্ছে দুইটা ব্যাপারই জানা, মানে জেনে রাখতে হবে যে এটা আমরা NaCO3 এর সংকেত, এবং এটাকে কি বলে, সোডিয়াম সোডিয়াম বাই কার্বনেট, ঠিক আছে? এটা রাসায়নিক নাম, এটা রাসায়নিক সংকেত, দুইটা ব্যাপারে মনে রাখবা, ঠিক আছে? আমরা নেক্সট চলে যাই। এটা বলো, কাপড় কাচা সোডার তেলের রাসায়নিক সংকেত কি? আমরা তো হচ্ছে খাই সোডার কাপড় কাচা সোডা কিন্তু আলাদা। দেখবা যে আগেকার সময়ে মানে মানুষ হচ্ছে এখন তো ধরো হুইল পাউডার বা এগুলা হচ্ছে কি বলে ডিটারজেন্ট পাউডার অনেক উন্নত হয়েছে,
জামা কাপড় ভালো করে পরিষ্কার হয়। আগে মানুষ কি করতো, অনেক দিন পর পর যখন অনেক মানে ভারী জিনিস ধুইতো বা হচ্ছে তোমার ওয়াশ করতো, মোটা মোটা জিনিসপত্র, কাঁথা কম্বল বলো, এগুলা দেখবা যে গরম পানি দিয়ে ওটার মধ্যে খাইচোটা দিত। তাতে করে কি হতো, ময়লাটা সহজে কিন্তু উঠে যেত। বুঝেছো? তাহলে ওই সরি, কাপড় কাচা সোডার রাসায়নিক সংকেত কি বলো? আহ ডি বলেছ, আম্বিয়া। আমার একজন ম্যাম ছিলেন, মানে আমার হসপিটালে, আমার সুপারভাইজার না, মানে আমাদের সুপারভাইজার, ওনার নাম ছিলেন আম্বিয়া। নামটা অনেক সুন্দর। ইভা আক্তার বলেছো, পূজা বৈষ্ণব বলেছো, রাইট। দেখো, সোডিয়াম কার্বনেট তার সাথে 10 অণু পানি যদি থাকে তাহলে সেটা হবে তোমার কাপড় কাচা সোডা, ঠিক আছে? আর যদি সোডিয়াম বাইকার্বনেট থাকে, কোনো পানির কিন্তু সেখানে উল্লেখ নাই, শুধু সোডিয়াম বাইকার্বনেট থাকলে সেটা হবে তোমার খাই সোডা বা খাবার সোডা বা হচ্ছে কি ছিল আরেকটা, বেকিং পাউডার। আর হচ্ছে যদি কাপড় কাচা সোডা বলে তাহলে সেটা হবে তোমার হচ্ছে সোডিয়াম কার্বনেট তার সাথে 10 অণু পানি। ওকে, এটা বলো, এটা অনেক আসে বাবা, এটা অনেক আসে, এটা অনেক আসে। সংকর ধাতু ব্রোঞ্জের উপাদান কোনটি? সংকর ধাতু ব্রোঞ্জের উপাদান কোনটি? তামাও লোহা, তামাও টিন, টিন আর দস্তা, লোহাও দস্তা। এটা বলো তো, এটা বলো। সংকর ধাতু ব্রোঞ্জের উপাদান হলো, মানে আমি যখন পরীক্ষা দিব আর কি, ভর্তি পরীক্ষা দিব, এটা আমি অনেক প্যাচ লাগাইতাম। মানে প্যাচ মানে প্যাচ, এমনও হয়েছে যে আমি ঠিকটা লাগাইতে যাই আমি আরেকটা লাগাই দিছি, ভুল লাগাই দিছি। এমএসটি ফারহানা, 99 টাকার ভর্তি লাস্ট ডেট কবে? লাস্ট ডেট বাবা আমাকে তো বলে নাই, তবে হ্যাঁ তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও যদি ভর্তি হতে চাও, ঠিক আছে? কারণ তুমি যত পরে ভর্তি হবা তুমি তত সময় কম পাবে। তুমি 16টা ক্লাস কবে করবা, তুমি পরীক্ষা কবে দিবা, তুমি হচ্ছে রিভিশন কবে করবা, বুঝতে পারছো না? তো এই জন্য যত তাড়াতাড়ি পারো তত তাড়াতাড়ি হচ্ছে ভর্তি হয়ে যাবা। আপু তুমি কোন হসপিটালে? আমি হচ্ছে তোমার সোহরাওয়ার্দী মেডিকেল থেকে। এখন আমি কোনো হসপিটালে আবার নাই, কারণ হচ্ছে আমার পড়া রিসেন্টলি আমি শেষ করেছি, ঠিক আছে? তো আমি হচ্ছে তোমার ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেলে ছিলাম, মানে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ছিলাম। তামাউটিন, তামাউটিন, দেখি কারো ভিন্ন উত্তর পাইছি কিনা। হিরোজয় ফারহানা বলেছো, হাদিস মিয়া বলেছো, ইভা আক্তার বলেছো, মিম আক্তার বলেছো, তনিমা ইয়ানি সরকার। ওকে, তাহলে কেউ ভুল করো নাই। সংকর ধাতু ব্রোঞ্জের উপাদান হচ্ছে তামাউটিন। তারপর আমরা দেখি অধাতু কোনটি? অধাতু কোনটি আসলে? মার্কারি, পটাশিয়াম, কপার আর হচ্ছে কার্বন। বলো। 25 তারিখ বলছে আমাকে। আচ্ছা, তাহলে তো আজকে কত? আজকে হচ্ছে 24 না? হ্যাঁ, আজকে 24 তারিখ, কালকে 25 তারিখ। তো যদি 25 তারিখ বলে থাকে তাহলে কালকে লাস্ট ডেট তোমার ভর্তি, ঠিক আছে? অধাতু কোনটি? তাড়াতাড়ি বলো তো, অধাতু কোনটি? ধাতু চেনার একটা সহজ উপায় আমরা জানি যে আম থাকে, আবার আম ছাড়াও কিন্তু কিছু কিছু আছে যেগুলো তোমার ধাতু, মানে সবগুলো ধাতু শেষে আবার আম থাকে না। সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, এগুলো শেষে আম যদিও থাকে, কিছু কিছু ধাতু আছে যেগুলোর কিন্তু মানে নামের শেষে কিন্তু তুমি আম পাবে না, আবার সেগুলো ধাতু। তো এটা বলো, অধাতু তাহলে কোনটা? মার্কারি, কপার নাকি কার্বন? রাইট, সবাই সঠিক উত্তর দিয়েছে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসছে বাবা, গত বছর আসছিল, তোমার হচ্ছে গত বছর আসছিল প্রতীক নিয়ে। তো এই যে তোমার ধাতু অধাতু এবং এই যে যে অধ্যায়টা, এখান থেকে তোমরা ধাতু কোনগুলো, অধাতু কোনগুলো, তারপরে হচ্ছে কোনটার প্রতীক কি, যেমন কার্বনের প্রতীক কি, ক্যালসিয়ামের প্রতীক কি, সোডিয়ামের প্রতীক কি, ম্যাগনেসিয়ামের প্রতীক কি, এই প্রতীকগুলো তোমরা জেনে যাবা। মানে ওকে ইংলিশে কোন লেটার দ্বারা হচ্ছে আমরা প্রকাশ করি বা কোন লেটার দ্বারা ওকে বোঝানো হয়, ঠিক আছে? এখান থেকে প্রশ্ন গত বছর হয়েছে, এবছরও হবে। ওকে, তাহলে অধাতু হচ্ছে কার্বন। ওকে, আমি আর পেঁচাইলাম না, অধাতু হচ্ছে কার্বন। আচ্ছা, এখানে কি আমাদের দেওয়া আছে লাস্ট ডেট কবে? লাস্ট ডেট দেওয়া নেই বাবা, যত তাড়াতাড়ি সম্ভব যদি ভর্তি হতে চাও ভর্তি হয়ে যেতে পারো। আচ্ছা, এটা বলো, অম্লজান শব্দটি কোন শব্দের পরিভাষা? দেখো, এটা আসলে তোমার হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের একটা প্রশ্ন, যেটাকে আমরা বায়োলজিতেও দিতে পারি বা সাধারণ বিজ্ঞানও দিতে পারি। কেন পারি? কারণ কারণটা একটু পরে বলছি। এখন কারণটা বললে তোমরা হচ্ছে ধরে ফেলবা, এখন কারণ বললে তোমরা ধরে ফেলবা। আচ্ছা,
আপু কতক্ষণ ক্লাস করবা? এই তো বাবা, আর বেশিক্ষণ না, দেখি আর কয়েকটা প্রশ্ন হয়তো বা আছে, আমি এখন তাড়াতাড়ি করে শেষ করে দিব, সমস্যা নেই। মোহাম্মদ শাকিল বলেছো, পূজা বৈষ্ণব বলেছো, ফারিয়া মার্জান বলেছো, মিম বলেছো, বি বলেছো, রাইট। সেটা বলার কোনো অপশনই নেই। দেখো তোমার বাংলা দ্বিতীয় পত্রে পড়ছো, অম্লজান শব্দটি কোন শব্দের পরিভাষা? এটা হচ্ছে অক্সিজেন। তো এটা আসলে বাংলা দ্বিতীয় পত্র একটা প্রশ্ন, বাট যেহেতু এটা অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড, কি হলো রে? সিরিয়াসলি যাচ্ছিস না কেন? দেখো, তো যেহেতু হচ্ছে এখানে আমাদের বিভিন্ন গ্যাস আছে বা মৌল আছে যেগুলো আমাদের বিজ্ঞানের অংশে চলে যায়, এই জন্য হচ্ছে আমরা এই প্রশ্নটা সাধারণ বিজ্ঞানেও দিয়ে দিতে পেরেছি। এমডি হাদিস মিয়া, নুসরাত মিম, ওকে, অক্সিজেন, হাইড্রোজেন আছে, তাহলে এটা নিয়ে আর কি পাচ্ছে বা। হ্যালোজেনের হাইড্রো অ্যাসিড গুলোর বা হাইড্রোসিড গুলোর শক্তিক্রম বলো। এটা হচ্ছে কোনটা হবে বলো, বলো দেখি। তাড়াতাড়ি বলো। মেরা ফোন, তাড়াতাড়ি। এটা বলো। পটাশিয়ামকে প্রতীক কে বানালো? হলো আপু, কে কেন হলো আপু? পটাশিয়াম, আচ্ছা, ওয়েল ওয়েল ওয়েল, ভালো একটা প্রশ্ন করছো। পটাশিয়ামের প্রতীক কে কেন হলো? দেখো, কিছু কিছু মৌল থাকে যেগুলো হচ্ছে তোমার তোমার ইংলিশ নাম থেকে আসে না, ল্যাটিন নাম থেকে আসে, ঠিক আছে? এটা আমি জানি কোনটাই ছিলাম। কি বলছিলে তুমি? পটাশিয়াম, তাই না? দেখো, পটাশিয়াম হচ্ছে POTASSIUM, পটাশিয়াম, ঠিক আছে? এর প্রতীক হওয়া উচিত ছিল পি, কিন্তু পি তে আমরা বুঝি ফসফরাস, ঠিক আছে? এজন্য পটাশিয়ামের প্রতীক পি হবে না। তো ওকে আমরা কি নামে রাখতে পারি? ওর একটা ল্যাটিন নাম আছে, ক্যালিয়াম। ক্যালিয়াম, ঠিক আছে? পটাশিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম, এই জন্য পটাশিয়ামের প্রতীক পি না হয়ে হয়ে গেছে কে। ঠিক সেম ভাবে সোডিয়াম, SODIUM, তাই না? বানান ঠিক লিখছি? দেখো, এই সোডিয়ামের প্রতীক কিন্তু এনে বাবা, সোডিয়ামের প্রতীক কিন্তু এনে, ওর প্রতীক হওয়া উচিত ছিল এস, কিন্তু না, কারণ এসে হচ্ছে আবার সালফার। ওকে, তো এই জন্য হচ্ছে সোডিয়ামের প্রতীক এনে, কারণ ওর ল্যাটিন নাম হচ্ছে ন্যাট্রিয়াম, ঠিক আছে? এরকম কিছু কিছু নাম তোমার হচ্ছে ল্যাটিন ভাষা থেকে আসছে, যে কারণে হচ্ছে আহ যে কারণে হচ্ছে তোমার কি বলা যায়, এই ল্যাটিন নাম থেকে আসে, এই জন্য কিছু কিছু নাম হচ্ছে তোমার ইংলিশের সাথে মিলবে না, আলাদা হয়ে যায়। বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এবার এটা আমাকে বলেন, হ্যালোজেনের হাইড্রোক্সাইড গুলো শক্তিক্রম কোনটি? দেখো, হ্যালোজেন হচ্ছে আমরা মোট যে 5টা মৌল আছে গ্রুপ 17তে, গ্রুপ 17তে 5টা মৌল আছে, সেটা হচ্ছে তোমার ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটাইন। এই 5টা মৌলকে হচ্ছে তোমার একত্রে বলা হয় হ্যালোজেন। কেন বলা হয়? কারণ ওরা হচ্ছে তোমার মানে সমুদ্রে পাওয়া যায়, আর ওরা তোমার ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে। বুঝতে পেরেছো? এই জন্য ওদের বলা হয় হচ্ছে তোমার হ্যালোজেন। যেমন দেখো, এই ধরনের তোমার কি বললাম, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটাইন। ক্লোরিন একটা বস্তু, ক্লোরিন সোডিয়ামের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? সোডিয়াম ক্লোরাইড, তাই না? তাহলে সোডিয়াম ক্লোরাইড কি একটা লবণ না? এই জন্যই হচ্ছে এগুলো হ্যালোজেন। এটা শক্তিক্রম হচ্ছে এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে? জাস্ট এভাবে এভাবে তীর চিহ্ন দিলে হয়ে যাবে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটাইন। বুঝতে পেরেছো? নাইস। আব্দুল্লাহ ভাই, আব্দুল্লাহ ভাই, হ্যাঁ ভাই, তুমি ঠিক বলেছো। ওকে, তারপর দেখি আর দু একটা প্রশ্ন আমরা একটু দেখার চেষ্টা করব। আচ্ছা, শেষের দিকে চলে এসে আমি লাস্টে একটা কোশ্চেন দেখি তোমাদেরকে। দেখো, এই যে হচ্ছে একটা উপশ্রেণী দেওয়া আছে, এই উপশ্রেণীর মৌল সমূহের হাইড্রোক্সাইড সমূহ হচ্ছে কেমন? এটা বলো। এটা হলে আমাদের শেষ হয়ে যাবে, ঠিক আছে? এটা হলে আমাদের হচ্ছে শেষ হয়ে যাবে। আহ এটা বলো।
মেরা ফোন বন্ধ হইস না। বলো 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 বলো, উপশ্রেণীর মূল্যসমূহ গুলোকে তোমার হচ্ছে কিরকম, এটা কিরকম হয় তাড়াতাড়ি কও। 41-এ ক বলেছো অম্লধর্মী। এই গাধা, এবার না সবগুলারে পিরানি দিমু। তোমরা হচ্ছে যখন পর্যায় সারণী পড়ছো কেমিস্ট্রিতে, ওইখানে তোমাদের মানে কি বলে গ্রুপ কিছু প্রথম দিকে যে গ্রুপগুলো ছিল, গ্রুপ 1 ছিল, গ্রুপ হচ্ছে 2 ছিল, ওখানে কোথাও অম্লধর্মী ছিল, ক্ষারধর্মী ছিল না? একটা ছিল ক্ষার, একটা ছিল মৃৎ ক্ষার, তাই না? একটা ক্ষার ছিল, একটা তোমার হচ্ছে মৃৎ ক্ষার ছিল। তাহলে তুমি এখানে অম্লধর্মী কেন বলতেছো? মৃৎ ক্ষার যেহেতু এখানে নাই, তার মানে এটা মৃৎ ক্ষার হওয়ার সম্ভাবনা নেই। আপু 5টা দেখান আরো। 5টা মানে তুমি কি হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটাইন, এই 5টা মৌলকে একত্রে বলা হয় হচ্ছে তোমার হ্যালোজেন। বুঝতে পেরেছো? ওখানে আমাদের 4টা দেওয়া ছিল, আরেকটা দেওয়া ছিল না। বিবিবি হবে, রাইট। আবার বলতেছে 5টা দেখান আরো। দেখাইলাম তো। আচ্ছা যাই হোক, 41-এ খ বলেছো ক্ষারধর্মী, রাইট। তাহলে এরা হচ্ছে তোমার ক্ষারধর্মী, কারণ এরা কি করে জানো? এরা হচ্ছে তোমার পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে। বুঝতে পেরেছো? পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে, এজন্য হচ্ছে এদেরকে আমরা কি বলি বলতো? এদেরকে আমরা বলি ক্ষারধর্মী। ক্লিয়ার? তো আজকের ক্লাস হচ্ছে আমাদের এই পর্যন্তই। তো তোমরা যদি হচ্ছে লাস্ট বারের মতো বলে যাচ্ছি যে আমাদের একদম লাস্ট মোমেন্টের প্রিপারেশন যারা নিতে যাচ্ছ বা নিজেকে ছালাই করতে যাচ্ছ, তারা আমাদের 99 টাকার কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। ভর্তি হলে তুমি 16টি রিভিশন ক্লাস পাবে, সাথে হচ্ছে পরীক্ষা দিতে পারবে, এবং ক্লাস শেষে অবশ্যই তোমাকে পিডিএফ দিয়ে দেওয়া হবে। তো যারা ভর্তি হতে চাও তারা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সবাইকে। Thank you.